হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের লেকচার 33। এখানে আমরা দ্রাব্যতার কিছু ম্যাথ দেখাইছিলাম। হ্যাঁ, তোমাকে গ্রুপে একটা মেসেজ দিছিলাম যে তুমি প্রিভিয়াস লেকচার 31 এবং 32 দেখে আসবা। আশা করি তুমি দেখে আসছো। হ্যাঁ, এখানে দ্রাব্যতার যে ম্যাথগুলো আমাদের বাকি ছিল সেই ম্যাথগুলো আমরা এখন কমপ্লিট করব। ওকে, দেখো আমরা এখানে 3 4 এই ম্যাথগুলো করাইছি, 5ও করাইছি, 1 করাইছি। 2 নম্বর ম্যাথটা আমাদের বাকি আছে। হ্যাঁ, এটা দেখো 2 নম্বর ম্যাথ অনুসারে দেখো এটা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার 0.9 atm চাপে অক্সিজেন গ্যাসের দ্রাব্যতা তোমাকে হিসাব করতে বলছে। তুমি দেখো এই কোশ্চেনে এটা হচ্ছে 2 নম্বর। আমরা কিন্তু প্রথমে স্টার্ট করছি 3 থেকে, তারপর 4, তারপর 5 বা 3 4 করানোর পর তারপর তোমার কি 1 করানো হয়েছে, তারপর আমরা 2 করাচ্ছি। একটু দেখো এখানে তোমার কি অক্সিজেন গ্যাসের দ্রাব্যতা তোমাকে হিসাব করতে বলছে। এখানে হেনরি ধ্রুবক দেওয়া আছে। তুমি দেখো এখানে আমরা যদি কোশ্চেন অনুসারে যাই, তুমি 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.99 atm চাপের মান দেওয়া আছে 0.99 atm। একটু বোঝার ট্রাই করবা। অক্সিজেন গ্যাসের জন্য হেনরি ধ্রুবককে আমরা কেএইচ দ্বারা রিপ্রেজেন্ট করতাম। এটাকে কেএইচ এর ভ্যালুটা দেওয়া আছে কত, 1.38 ইনটু 10 টু দি পাওয়ার কত, -3 এত মোলার পার এটিএম। ওকে, তুমি একটু দেখো তোমাকে দ্রাব্যতা তোমাকে বের করতে বলছে। তোমাকে দ্রাব্যতা S ইকুয়াল টু কি তোমার কোশ্চেন মার্ক। তাহলে দেখো এই রিলেটেড, হ্যাঁ আমরা একটা সূত্র জানি, যে আমরা জানি হেনরি ধ্রুবকের সাথে দ্রাব্যতার রিলেটেড সূত্রটা কি, S ইকুয়াল টু KH ইনটু কি তোমার P। এই হচ্ছে কি তোমার দ্রাব্যতার সাথে হেনরি ধ্রুবক রিলেটেড যে তোমার সূত্র। তাহলে তুমি দেখো KH এর মান আমরা জানি, P এর মান আমরা জানি, সো আমরা এখান থেকে দ্রাব্যতা S এর মানটা আমরা বের করতে পারবো। তাহলে এখানে KH এর ভ্যালু কত, 1.38 ইনটু 10 ইনভার্স কত বলতো 3। এখানে চাপ P এর মানটা কত দেখো তো, 0.9। এটাকে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা আসবে কিসে বলতো, দ্রাব্যতা। এখানে আসবে কিসে বলতো, দ্রাব্যতা। তাহলে এখানে কি তোমার S এর মান, এটা মাল্টিপ্লাই করে এটা আমাকে একটু জানাও যে এটার ভ্যালুটা কত হবে। আর এখানে দ্রাব্যতার এককটা কি হবে সেটা একটু আমাকে জানাও। হ্যাঁ, একটু আমাকে জানাও যে এখানে এটার ভ্যালুটা কত আসবে। এবারে বুঝতেছিলাম। তোমার কমেন্টস গুলো দেখতে পাচ্ছি না এখন। একটু ওয়েট করে।
ওকে, ক্যালকুলেশনটা একটু দেখো তো কত আসে। 1 পয়েন্ট কত, 1.33, এটা হচ্ছে -3 ইনটু এখানে কত 0.99। হ্যাঁ, কয়েকদিন আমাকে একটু জানাও, এটা হচ্ছে 1.3167 ইনটু 10 ইনভার্স কত, এটা থেকে। এখন দেখো এস এর এককটা কি হবে, তুমি দেখো আমি যদি কে এইচ এর এককটা যদি দেখি, তোমাকে দেখবা যে আলাদাভাবে আমরা লিখে দিছি আমাদের আগের লেকচারগুলোতে, যে এখানে কে এইচ এর এককটা কিভাবে আসে। এখানে কে এইচ এর একক দেওয়া আছে কি, মোলার বাই এটিএম। এই তোমার মোলার বাই এটিএম। আমি যদি এটাকে এখান থেকে যদি ক্যালকুলেশন করি, মনে করো এখানে একটু আমি সাইডে দেখাচ্ছি, এটা হচ্ছে মোলার বাই কি তোমার এটিএম। আর এখানে চাপের এককটা কি বলতো, এটিএম। তাহলে এটিএম আর এটিএম যদি কাটাকাটি যায় তাহলে এটা হয় কি বলতো, মোলার। তাহলে এখানে দ্রব্যতার একক কি, মোলার। মোলার মানে কি, মোল পার লিটার। মোলার বলতে কি ইন্ডিকেট করবে, মোল পার লিটার। এটা উঠায় নাও। অ্যাডিশন, তুমি এটা দেখো, আমরা যদি মনে করো পরের ম্যাথে যদি যাই, তাহলে দেখো পরের ম্যাথে দেখো 3 নম্বর ম্যাথটা আমরা করছি, 4 নম্বর ম্যাথ এটাও আমরা করছি, 5 নম্বর এটাও আমরা করছি এই ম্যাথটা, 6 নম্বর ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দেখো, এখানে কোশ্চেনটা একটু বোঝার ট্রাই করবা, এটা কোশ্চেনটা একটু বোঝার ট্রাই করবা। এটা কোশ্চেনটা আসুক তারপরে স্টার্ট করি। আমি বোঝার ট্রাই করবা। দেখো আমরা যদি 6 নম্বর ম্যাথটা যদি করি, এখানে প্রথমে কোশ্চেনটা হচ্ছে তোমার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম, এখানে একটা দ্রবণ আছে, এটা মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই যে 20 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে এখানে মনে করো, এটা মনে করো 20 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ আছে, এটা অসম্পৃক্ত দ্রবণ আছে, এটাকে আমি কি করব, তোমার বাষ্পীভূত করলে 5 গ্রাম দ্রব্য পাওয়া যায়। তার মানে হচ্ছে এই পদার্থটাকে, এই দ্রবণটাকে আমি যদি তাপ দিই, তো তাপ দিলে এখান থেকে সলভেন্ট চলে যাবে, এখান থেকে কে চলে যাবে, সলভেন্ট চলে যাবে। এখান থেকে কে চলে যাবে বলতো, সলভেন্ট বা দ্রাবক এখান থেকে চলে যাবে। তোমার কয় গ্রাম এখানে অবশেষ পাওয়া যায়, 5 গ্রাম। 5 গ্রাম কি তোমার এখানে অবশেষ পাওয়া যায়। আর একটু বোঝার ট্রাই করো, এটা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, 20 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ আছে, এটাকে হিট করছে, বাষ্পীভূত করছি, বাষ্পীভূত করলে এখান থেকে দ্রাবকটা কি হবে, এখান থেকে মুভ করে চলে যাবে, দ্রাবকটা চলে যাবে, দ্রবণটা এখানে থেকে যাবে। তার মানে কি, এটা হচ্ছে কি বলতো 5 গ্রাম অবশেষ, এটাই হচ্ছে কি বলতো দৈর্ঘ্যের পরিমাণ, এটাই হচ্ছে কি বলতো দৈর্ঘ্যের কি বলতো পরিমাণ। একটু বোঝার ট্রাই করো। তারপর এখানে কোশ্চেনে বলছে ওই তাপমাত্রায় একই নমুনার 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে, ঠিক একই নমুনার, এই তোমার একই নমুনার 100 গ্রাম, এখানে কত গ্রাম বলছে, 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে
অসম্পৃক্ত দ্রবণকে এটাকে আমরা সম্পৃক্ত করতে চাই, এটাকে আমরা কি করতে চাই, সম্পৃক্ত করতে চাই। তাহলে এখানে দেখো এই তাপমাত্রায়, এটা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এখানে তোমার কি এই নমুনা এটা 20 গ্রাম অসম্পৃক্ত দ্রবণে যেমন 5 গ্রাম দ্রব্য আছে, ঠিক একই স্যাম্পলের 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে এখানে কত গ্রাম তোমার কি দ্রব্য তোমার এখানে যোগ করতে হবে, কত গ্রাম দ্রব্য তোমাকে কি করতে হবে, যোগ করতে হবে। এখানে তোমার দ্রাব্যতা দেওয়া আছে কত, এখানে দ্রাব্যতার ভ্যালুটা তোমার দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতার ভ্যালু দেওয়া আছে কত তোমার, এখানে তোমার কি, তোমার 40। এখন একটু দেখো, বোঝার ট্রাই করো, এই লাইনটা একটু বোঝার ট্রাই করো। একটু দেখো, আগে একটু টোটাল থিংটা একটু বোঝার ট্রাই করো। এখানে 20 গ্রাম অসম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম দ্রব্য এখানে আছে। তাহলে আমি এখানে কি বলতে পারি, দেখো এই স্যাম্পল আর এই স্যাম্পলের ক্যাটাগরি, এখানে যদি 20 গ্রাম অসম্পৃক্ত দ্রবণে, একটু বোঝার ট্রাই করো, 20 গ্রাম অসম্পৃক্ত দ্রবণে দ্রব্যের পরিমাণটা হচ্ছে কয় গ্রাম, তোমার দ্রব্যের পরিমাণটা হচ্ছে কয় গ্রাম, 5 গ্রাম, এটা হচ্ছে 5 গ্রাম। এই স্যাম্পলে আমি কয় গ্রাম অসম্পৃক্ত দ্রবণ নিছি, 100 গ্রাম। তাহলে 1 গ্রাম অসম্পৃক্ত দ্রবণে তোমার দ্রব্যের পরিমাণ কত হবে, 5 বাই কত হবে বলতো, 20। তাহলে এখানে আমি দ্রবণ নিছি কয় গ্রাম, 100 গ্রাম। তাহলে 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণে, মানে অসম্পৃক্ত দ্রবণে দ্রব্যের পরিমাণটা হবে কত তোমার, 5 ইনটু কত বলতো, 100 ডিভাইডেড বাই কত, 20। তাহলে 5 ইনটু 100 ডিভাইডেড বাই কত, 20। এটাকে আমরা যদি তোমার ক্যালকুলেশন করি তাহলে এটা হবে কত, 25। এখানে কত হবে, এত গ্রাম, এটা কি 25। তুমি দেখো এই দ্রবণটার 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণে 25 গ্রাম দ্রব্য এখানে ডিসলভ আছে, দ্রব্য এখানে কি আছে বলতো, ডিসলভ আছে, এটা কি তোমার ডিসলভ আছে। 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণে 25 গ্রাম দ্রব্য এখানে ডিসলভ আছে। ডিসলভ থাকার পরও এই দ্রবণটা অসম্পৃক্ত, ডিসলভ থাকার পরও এই দ্রবণটা কি তোমার অসম্পৃক্ত। এটাকে আমি সম্পৃক্ত করতে চাই, সম্পৃক্ত যদি করতে চাই তাহলে এখানে আমি কি আরো তোমার কি দ্রব্য এখানে যোগ করতে হবে। আমি প্রথমে বের করছি এই দ্রবণে কতটুকু দ্রব্য ডিসলভ আছে, আমি এটা বের করার জন্য আমি এখান থেকে হেল্প নিছি। এখানে আমার দেওয়া আছে কি, কারণ এই স্যাম্পল আর এই স্যাম্পলটা কি একই স্যাম্পল। এখানে 20 গ্রামের ডিসলভ আছে 5 গ্রাম, তাহলে 20 গ্রামে যদি 5 গ্রাম ডিসলভ থাকে তাহলে 100 গ্রামের ডিসলভ থাকে কত গ্রাম, 25 গ্রাম। 100 গ্রামে 25 গ্রাম ডিসলভ থাকার পরও এই দ্রবণটা কি অসম্পৃক্ত। এটাকে সম্পৃক্ত করার জন্য আমরা আরো পরিমাণ কি এখানে দ্রব্য যোগ করতে হবে। তাহলে আমি মনে করো এখানে আরো দ্রব্য যোগ করলাম কয় গ্রাম, মনে করো x গ্রাম দ্রব্য আমি যোগ করলাম, x গ্রাম আমি কি দ্রব্য আমি আরো যোগ করলাম। এখানে আমি আরো দ্রব্য যোগ করছি কত বলতো, x গ্রাম। এখন তুমি একটু দেখো, আমি যদি তোমাকে এই x গ্রামটা যদি বের করতে চাই তাহলে তুমি একটু দেখো, আমাদের দ্রাব্যতা ইকুয়াল টু 40, এটা কার ভ্যালু, s এর ভ্যালু। আমরা ফর্মুলাটা জানি কি, দেখো তো s ইকুয়াল টু, বোঝার ট্রাই করো, s ইকুয়াল টু কি 100 ইনটু কি m ডিভাইডেড বাই কি w। আমি পুরোটা রিভিউ করে দেব তোমাকে, সমস্যা নেই। তুমি m মানে কি, আমরা এই দ্রবণের জন্য বলছি, m মানে কি এই দ্রবণটা সম্পৃক্ত অবস্থায় কতটুকু দ্রব্য এখানে ডিসলভ থাকে। এখানে m এর মান কত হবে, ডিসলভ আছে কত, ডিসলভ আছে কত বলতো, 25। বোঝার ট্রাই করতে হবে, এখানে ডিসলভ আছে কত তোমার, 25। এখন তোমার এখানে কি আমি আরো পরিমাণ দ্রব্য এখানে আমি কি করব, যোগ করব। তাহলে এখানে m এর মানটা হবে কি, দেখো এখানে আমি ডিসলভ আছে কত, 25। এটাকে সম্পৃক্ত করার জন্য আরো আমি দ্রব্য এখানে অ্যাড করব, সেটার পরিমাণ কত, x। তাহলে m এর মানটা হবে কত, 25 প্লাস কি তোমার x। বোঝার ট্রাই করো।
এই দ্রবণটা অসম্পৃক্ত অবস্থায় আছে, আছে কয় গ্রাম? 25 গ্রাম। এটাকে আমি আরো পরিমাণ দ্রব্য যদি যোগ করি তাহলে এটা সম্পৃক্ত হবে। কত গ্রাম যোগ করলে এটা সম্পৃক্ত হবে? ধরে নিলাম x গ্রাম। তাহলে ডিজলভ থাকবে কত? 25 প্লাস কত? x। তাহলে এখানে দ্রবীত দ্রব্যের পরিমাণটা হবে কত? যদি সম্পৃক্ত হয়, দ্রব্যের পরিমাণটা তোমার কত হবে? 25 প্লাস কত বলতো? x। এটা হবে কার মান? m এর মান। এই m এর মান হবে 25 প্লাস x। s এর মান আমি জানি, দেখো এখানে দ্রাব্যতা কত দেওয়া আছে বলতো? 40। এটা হচ্ছে কি তোমার দ্রাব্যতা, তোমার কি s এর মান কত বলতো? 40। তাহলে আমার দরকার কি বলতো? w। এখানকার তুমি একটু দেখো, এখানে তুমি দেখো, এখানে আমরা কি বের করব? w মান। w মানে আমি কাকে ইন্ডিকেট করি? দ্রাবক। দ্রাবক মানে কি বলতো? তোমার এখানে দ্রাবকের মানটা যদি বের করতে চাই তাহলে দ্রবণ মাইনাস আমি কি করব বলতো? দ্রবণ। আমি কিন্তু এই পাত্রে আমি কিন্তু তোমার দ্রাবক কোনো চেঞ্জ করতে নেই, আমি দ্রব্য অ্যাড করছি। আমি যদি এখান থেকে যদি আমি যদি এখান এই দ্রবণে যদি আমি যদি দ্রাবক যদি অ্যাড করতে চাই, এখানে ডাবল মানটা যদি আমি বের করতে চাই, এখানে আছে কত বলতো? দ্রবণের টোটাল ভর কত? 100 গ্রাম দ্রবণ। এটা কত? দ্রবণের ভর কত? 100। এখানে দ্রব্য আছে কত বলতো? 25। 100 মাইনাস কত? 25। তাই ইকুয়াল টু কত হবে বলতো? 75। আমরা দ্রাবকের ভরটা কিভাবে ক্যালকুলেশন করছি? দ্রবণের ভর থেকে আমরা দ্রব্যের ভরটা আমরা কি করছি বলতো? মাইনাস করছি। এখানে তোমার কি আছে? তুমি একটু বোঝার ট্রাই করো। এখানে তোমার আছে কি 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ। দ্রবণের ভর কত? 100। এখানে দ্রব্য আছে কত? 25। তাই 100 মাইনাস 25, দ্রবণের ভর থেকে দ্রব্যের ভর যদি বাদ দিই, যেটা আমরা আগের লেকচারে আলোচনা করছি, তাহলে আমরা কার ভর পাবো? দ্রাবকের। তাই দ্রাবকের ভর হবে কত? 75। তাই w এর মান 75 এখানে আমরা বসাবো, s এর মান 40 এখানে বসাবো, 100 হচ্ছে আমাদের ফর্মুলার 100, m এর মান কত? 25 প্লাস x। তাহলে x এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে x এর মানটা আমরা কি তোমার এখানে পেয়ে যাব। এখন তুমি একটু দেখো, আমি যদি এই জিনিসটাকে যদি রিভিউ করি একটু, তোমার এটা তোমার একটা দ্রবণ আছে, এই দ্রবণটাকে 20 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ, এটাকে আমি যদি হিট করি তাহলে এখান থেকে দ্রাবক চলে যাবে 5 গ্রাম থাকবে। 5 গ্রামটা হচ্ছে দ্রবণ, অর্থাৎ 20 গ্রামে তোমার দ্রব্য আছে কয় গ্রাম? 5 গ্রাম। এই স্যাম্পলেরই আমি 100 গ্রাম নিলাম। তাহলে 20 গ্রামে যদি 5 গ্রাম থাকে তাহলে 100 গ্রামে থাকে কয় গ্রাম? 25 গ্রাম। 100 গ্রাম এই দ্রবণের মধ্যে ডিজলভ আছে কয় গ্রাম? 25 গ্রাম। ডিজলভ থাকার পরও দ্রবণটা কি বলতো? অসম্পৃক্ত। এই অসম্পৃক্ত দ্রবণটাকে আমি কি করতে চাই? সম্পৃক্ত করতে চাই। এই অসম্পৃক্ত দ্রবণটাকে আমরা কি করতে চাই? সম্পৃক্ত করতে চাই। এটাকে সম্পৃক্ত করতে চাই। আর সম্পৃক্ত করার জন্য আমাকে এখানে কি করতে হবে? দ্রব্য অ্যাড করতে হবে। তাহলে এই দ্রবণে আমার ডিজলভ আছে কত? 100 গ্রামের মধ্যে ডিজলভ আছে কত? 25। এই 100 গ্রামটা কার মান? দ্রবণের ভর। আর এই 25 গ্রামটা কোনটা? দ্রব্যের ভর। দ্রবণের ভর থেকে দ্রব্যের ভর যদি মাইনাস করি তাহলে কার মান বের হবে? ডাব্লুর মান, যেটা কি তোমার দ্রাবকের মান। তাই এখানে ডাব্লুর মান কত বের হবে? 75। 25 গ্রাম ডিজলভ থাকলে দ্রবণটা কি? অসম্পৃক্ত। এটাকে সম্পৃক্ত করার জন্য আমরা কি করব? আরো দ্রব্য আমার এখানে যোগ করতে হবে। ধরে নিলাম কয় গ্রাম দ্রব্য যোগ করতে হবে? x। x গ্রাম দ্রব্য যদি যোগ করে তখন এই দ্রবণটা কি হবে? তোমার সম্পৃক্ত হবে। তাহলে এখানে আগে ছিল কত? 25, আরো যোগ করতেছি কত? x। তাহলে এই দ্রবণে ডিজলভ আছে কত? 25 প্লাস কত? x। তাহলে এখানে দ্রবীত দ্রব্যের পরিমাণটা হয়ে যাবে কত তখন? তোমার 25 প্লাস x, যেটাকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি? m। আমাদের ফর্মুলা কি? s কি 100 m ডিভাইডেড বাই কি দাও? m এর মানটা কি? সম্পৃক্ত অবস্থায়। অসম্পৃক্ত অবস্থায় m এর মান 25, আর যখন সম্পৃক্ত অবস্থায় m এর মান কত? 25 প্লাস কত? x। এখানে আমি কি করব? m এর মান 25 প্লাস x বসাবো। w এর মান তোমার কি? অসম্পৃক্ত অবস্থায় w এর মান যা হবে, সম্পৃক্ত অবস্থায় w এর মান 1। কারণ এখানে দ্রাবকের কোনো কি হবে না বলতো? চেঞ্জ হবে না। অসম্পৃক্ত অবস্থায় কি তোমার দ্রব্যের ভর 25, বাট সম্পৃক্ত অবস্থায় কি দ্রব্যের ভর কত? 25 প্লাস x। তাহলে এখানে কি ডাব্লুর মান কত? 75। এটা যদি ক্যালকুলেশন করি এখান থেকে এক্সট্রা চলে যাবে। দেখো আমার কথাগুলো বুঝতে পারছো কিনা, তারপর আমি ম্যাথটা করাই দেব। তুমি আমার কথাগুলো আগে বুঝতে পারছো কিনা দেখো, এটা আমাকে একটু কমেন্টস একটু জানাও।
ওকে, তোমার দুটো পাত্র না আমি দেখাইছি, ওরা বলছে যে 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ, মিম বোঝার ট্রাই করো। এটার আগে একটা তোমার একটা এই দ্রবণে কতটুকু দ্রব্য ডিজলভ আছে সেটা বোঝানোর জন্য ওরা করছে কি আরেকটা পাত্রের একটা ধারণা দিচ্ছে। ওরা বলছে 20 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে আমি যদি হিট করি তাহলে 5 গ্রাম অবশেষ পাওয়া যায়। এখানে হিট করলে দ্রাবক চলে যায়, দ্রব্যটা পাত্রে থেকে যায়, যেটা অবশেষ পাওয়া যাবে সেটাই হচ্ছে দ্রব্যের পরিমাণ। এজন্য কি করতে হবে, এটাকে তোমার কি করতে হবে, এই 20 গ্রাম অসম্পৃক্ত দ্রবণের মধ্যে কয় গ্রাম আছে, 5 গ্রাম। এরকম একটা দ্রবণের আমি কত গ্রাম নিছি, 100 গ্রাম নিছি। তাহলে 20 গ্রামের মধ্যে এই পরিমাণ স্যাম্পলের আমি কয় গ্রাম নিছি, 100 গ্রাম। তাহলে 20 গ্রামের মধ্যে ডিজেল থাকে কয় গ্রাম, এই দেখো না একই নমুনার আর তোমার কি আমি আরেকটা দ্রবণ নিছি, এখানে নিছি 20 গ্রামের দ্রবণ, এখানে নিছি কয় গ্রামের, 100 গ্রাম। এখানে যেমন 20 গ্রামে কয় গ্রাম আছে, 5 গ্রাম ডিজেল আছে, ঠিক একই ভাবে এখানে 100 গ্রামের মধ্যে কয় গ্রাম ডিজেল আছে, 5 গ্রাম। মানে সরি, এখানে 20 গ্রামের মধ্যে যেমন 5 গ্রাম ডিজেল আছে, তাহলে আমি ঠিক একই স্যাম্পলটা নিছি। তাহলে 20 গ্রামে যদি 5 গ্রাম ডিজেল থাকে, 1 গ্রামে কত ডিজেল আছে, 100 গ্রামে কত ডিজেল আছে, সেটা হচ্ছে 25। 25 গ্রাম ডিজেল থাকার পর এই দ্রবণটা অসম্পৃক্ত। অসম্পৃক্ত অবস্থায় এখানে দ্রব্যের পরিমাণটা কত, 25 গ্রাম। তাহলে সম্পৃক্ত করার জন্য আরো দ্রব্য অ্যাড করতে হবে। সম্পৃক্ত অবস্থায় দ্রব্যের পরিমাণটা হবে কত, 25 প্লাস x, আমি অ্যাড করছি কত, x। এখানে কি তোমার দ্রাবক এক, অসম্পৃক্ত অবস্থায় দ্রাবক আর সম্পৃক্ত অবস্থায় দ্রাবক কি তোমার একই। বুঝলে? আমি এখন তোমাকে এই ম্যাথটা কিভাবে করবা সেটা আমি তোমাকে দেখাই দিচ্ছি, তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে তোমার হিন্টস আকারে। আর এখানে তোমাকে 8টা পয়েন্ট লিখে দিচ্ছি। অসম্পৃক্ত অবস্থায় এটা দ্রব্যের পরিমাণটা হচ্ছে কত, 25 গ্রাম, যেটা আমরা ক্যালকুলেশন করে আসছি। আর সম্পৃক্ত অবস্থায় তোমার দ্রব্য এটা, আর দ্রাবক কোনটা বলতো, দ্রবণ থেকে দ্রব্যটা মাইনাস করবে, এটা 100 মাইনাস কত, 25 ইকুয়াল টু কত, 75 গ্রাম, যেটা পরবর্তীতে কোনো জন্য ঝামেলা না হয়। সম্পৃক্ত অবস্থায় আমি এটাকে সম্পৃক্ত করার জন্য দ্রব্য অ্যাড করছি, বাট দ্রাবক চেঞ্জ করিনি। সম্পৃক্ত অবস্থায় দ্রব্যটা কত, এখানে ছিল কত, 25, আরো অ্যাড করছি কত, x, এত গ্রাম। বাট সম্পৃক্ত অবস্থায় দ্রাবক কতটুকু হবে, 75 গ্রাম, একই রকম থাকবে। এটা কতটুকু, 75 গ্রাম। কারণ দ্রাবকের কোনো কি হয় না, চেঞ্জ হয় না, কারণ আমি অ্যাড করছি কি দ্রব্য, দ্রাবকের কোনো চেঞ্জ হয় না। তাহলে আমি এখান থেকে ম্যাথটা স্টার্ট করব, এই ম্যাথ পরীক্ষার সময় এখান থেকে স্টার্ট করব। তাহলে তোমার 20 গ্রাম অসম্পৃক্ত দ্রবণে দ্রব্যের পরিমাণ হচ্ছে তোমার কয় গ্রাম, 5 গ্রাম। অতএব 1 গ্রাম অসম্পৃক্ত দ্রবণে দ্রব্যের পরিমাণটা হচ্ছে 5/20। অতএব 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণে দ্রব্যের পরিমাণটা হচ্ছে কত, 5 * 100 ডিভাইডেড বাই কত, 20 ইকুয়াল টু তোমার কত হবে, 25 গ্রাম। এটা হচ্ছে 25 গ্রাম। এটা এতটুকু তুমি করে নিবা। এখন আমার উপরের অংশটুকু একটু ডিলিট করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে কি তোমার দ্রব্যের পরিমাণ। তাহলে এখানে আমি কি দ্রাবকের ভর আমি কতটুকু বের করতে পারবো, ওকে ওকে, এটা একটু আমার একটু ডিলিট করতে হবে, এই অংশটা আমরা একটু ডিলিট করে দিলাম। এখন দেখো আমি এখান থেকে লিখলাম, অতএব দ্রাবকের ভর, দ্রাবকের কি তোমার ভর, তুমি দেখো দ্রবণের ভর কত, 100, আর এখানে কি দ্রব্যের ভর কত, 25, এত গ্রাম। তাহলে এখানে হবে কত, 75 গ্রাম। এটা হচ্ছে দ্রাবকের ভর। আর দ্রাবকের ভরটাকে আমরা কি বলি বলতো, W দ্বারা রিপ্রেজেন্ট করি। এটা হচ্ছে কি W। এই ভরটাকে অসম্পৃক্ত অবস্থায় দ্রব্যের ভর। এখন আমি এখানে ধরে নেব x গ্রাম যোগ করতে হবে। মনে করি x গ্রাম দ্রব্য যোগ করলে দ্রবণটি সম্পৃক্ত হবে।
তখন তোমার কি হবে? অতএব তখন দ্রবীত দ্রব্যের ভর কত হয় সম্পৃক্ত অবস্থায়? দ্রবীত দ্রব্যের কি তোমার ভর, এটা কি m দ্বারা, আগে ছিল কত 25, এখন অ্যাড করছি কত x, 25 প্লাস x এত গ্রাম এখানে। তাহলে আমরা জানি কি, দেখো তো এই অংশটুকু কোথায় লিখবা, নিচে লিখবা। আমরা জানি s ইকুয়াল টু কত 100 ইনটু কত বলতো m ডিভাইডেড বাই কত ডান। এখানে s এর মান কত দেওয়া আছে, এখানে s মানে কি দ্রাব্যতা, s ইকুয়াল টু কত দেওয়া আছে বলতো 40 দেওয়া আছে, s ইকুয়াল টু কত দেওয়া আছে 40 দেওয়া আছে। তাহলে s এর মান, এটা একটু ডিলিট করতে হচ্ছে, এখান থেকে একটু ডিলিট করে দিচ্ছি, এখান থেকে s এর মান কত আসছে দেখো তোমার 40, এটা কত 100, m এর মান কত, আমরা m এর মান কত ধরছি 25 প্লাস কত x, এখানে w এর মান আমরা কত ধরছি 75, এখান থেকে তুমি x এর মানটা ক্যালকুলেশন করবে। x ইকুয়াল টু কত আসে, x ইকুয়াল টু কি 5 গ্রাম আসে, এটা 40 ইনটু 75 মাইনাস x এর মান আসবে কত 5, তাহলে অ্যানসার হবে কত 5 গ্রাম, এটা হবে অ্যানসার। কারো কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারো, এটা ছবিটা তুলে দাও। ওকে, ঠিক আছে, যেটা আসবে সেটাই লিখবা। এখানে একটু বোঝার ট্রাই করো, আমরা একটু পরের ম্যাথটা একটু যাব, দেখো ওকে, এটা একটা স্টুডেন্ট পাঠাইছিল, ওহি আদমজি ক্যান্টনমেন্ট, ও পাঠাইছিল কোশ্চেনটা। একটু দেখো, আমরা এই কোশ্চেনটা আমাদের নাম্বার হবে, এর আগেরটা কত নাম্বার ছিল, আচ্ছা এটা 6, এটাও 6 হয়ে গেছে না, আচ্ছা তাহলে এটার নাম্বার হবে কত 7, এটা নাম্বার হবে কত 7 নম্বর কোশ্চেন। একটু দেখো, আগের কোশ্চেনের সাথে এই কোশ্চেনে তেমন কোনো পার্থক্য নেই, শুধু একটা জায়গায় পার্থক্য। দেখো আমরা যদি এই ম্যাথটা যদি একটু দেখি, এটা 7 নাম্বার, এটা 7 নাম্বারের ক্ষেত্রে দেখো কোশ্চেনটা আসলো 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোশ্চেন অনুসারে, মানে যত প্যাটার্নে আসে তত প্যাটার্নটা আমি দেখাচ্ছি। দেখো 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা একটু চেঞ্জ করে নিচ্ছি, নালে দেখা যাচ্ছে না, একটু দেখো 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা 85 ডিগ্রি, এটা আমাদের গত ক্লাসের ম্যাথটার মতো, কিন্তু একটু চেঞ্জ। এটা দেখো কোন লবণের সম্পৃক্ত দ্রবণকে, এটা একটা দ্রবণ আছে, এটা সম্পৃক্ত, এটা সম্পৃক্ত দ্রবণ, এটা কি তোমার সম্পৃক্ত দ্রবণকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হবে, এটাকে কুলিং করা হবে। এটা যারা আজকে নতুন স্টুডেন্ট জয়েন করছো, তুমি 2-3টা লেকচার দেখে নেবা আগে, তাহলে তুমি এই লেকচারগুলো বুঝতে পারবে।
ওকে, এটা ছিল 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটাকে শীতল করে তোমার নেওয়া হয়েছে কত 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তুমি দেখো এটা দ্রাব্যতার মান দেওয়া আছে, এটা যদি দ্রাব্যতার কথা বলি আমি, এই তাপমাত্রায় তোমার দ্রাব্যতার মান দেওয়া আছে 150 গ্রাম বাই কি তোমার 100 গ্রাম। আর এই তাপমাত্রায় তোমার দ্রাব্যতাটা তোমার দেওয়া আছে কত বলতো 85 গ্রাম বা 100 গ্রাম। তুমি একটু দেখো এখানে বলছে যে 70 ml পানিতে, এখানে দেখো কোশ্চেনে বলছে 70 ml পানিতে, এখানে বলছে 70 ml পানিতে, এখানে কত ml পানির কথা বলছে 100 ml পানি। এই হচ্ছে ইনফরমেশন। এখানে বলছে এই তাপমাত্রায় কোন একটা কি তোমার কি এই তাপমাত্রায় কোন একটা দ্রবণ আছে 85 এ, এটাকে শীতল করে আমি নিছি কত 30 তে, তাহলে দেখা গেছে যে এই 30 ডিগ্রিতে নেওয়ার কারণে এখানে কত ml পানি ছিল 70 ml পানিতে, এটাকে এই তাপমাত্রা থেকে এই তাপমাত্রায় আমি যদি নিই তাহলে এখানে কতটুকু তোমার কি হবে অদক্ষিপ্ত হবে। তাহলে তোমার আমি যদি গত ক্লাসের কথা অনুযায়ী যদি বলি 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যতটুকু ডিজলভ করতে পারে, তাপমাত্রা যদি কম হয় তাহলে তার ডিজলভ করার ক্যাপাবিলিটি কি হবে বলতো কমে যাবে। আমরা যদি আগের ক্লাসের কথা বলি 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি ধরে নিলাম এটা ডিজলভ করতে পারে 6টা। আমি যদি তাপমাত্রা এটা যদি কমাই তাহলে দেখা যায় যে এখানে ডিজলভ করার ক্যাপাবিলিটি তার কি হচ্ছে বলতো কমে যাচ্ছে। আমি ধরে নিলাম এটা ডিজলভ করতে পারে কয়টা 2টা, এখানে যদি 6টা থাকে এখানেও 6টা, বাট এই 6টা আছে কি আকারে বলতো ডিজলভ আকারে। বাট এই 6টার মধ্যে কি হবে কিছু ডিজলভ থাকবে আর বাকিটা কি ডিজলভ অবস্থায় থাকবে না। এটা কোন অবস্থায় আছে বলতো দ্রবীভূত অবস্থায়, এটা দ্রবীভূত। আর এটা কোন অবস্থায় আছে অদ্রবণীয় অবস্থায়। কেন অদ্রবণীয় অবস্থায়? কারণ এখানকার তাপমাত্রা বেশি, এখানকার তাপমাত্রা কম। তাপমাত্রা যদি বেশি হয় তাহলে তার ডিজলভ করার ক্যাপাবিলিটি বেশি হবে, তাপমাত্রা যদি কম হয় তার ডিজলভ করার ক্যাপাবিলিটি কি হবে বলতো তোমার কমে যাবে। এখানেও দ্রব্য যেরকম আছে এখানেও দ্রব্য একই রকম, এখানকার দ্রব্যটা ডিজলভ অবস্থায় আছে বাট এখানকার দ্রব্যটা দুই ভাগে চলে যাচ্ছে, কিছুটা ডিজলভ হচ্ছে বাকিটা কি তোমার ডিজলভ হচ্ছে না। এখানকার দ্রাবকের পরিমাণ আর এখানকার দ্রাবকের পরিমাণ কি এক। এখন দেখো এই ম্যাথের সাথে তোমার আগের ম্যাথের পার্থক্যটা কি তুমি একটু দেখো। আমরা কি করছি দেখো তো, এই তাপমাত্রায় প্রথমে ডিজলভ পদার্থের পরিমাণ কয়টা আছে বলতো 6টা, মানে কি m এর মান এই 6টা বের করছো আমাদের আগের ম্যাথে। তারপর এই তাপমাত্রায় কয়টা ডিজলভ হয় এটাকে আমরা ধরলাম m প্রাইম, কয়টা ডিজলভ হয় 2টা। তাহলে কয়টা ডিজলভ হয় না, এই 6 থেকে 2 মাইনাস করলে কয়টা ডিজলভ হয় না মানে কয়টা 4টা। তার মানে এই 4টার মানটা আমরা কি করছি এখান থেকে বের করে ফেলছি, এটাই হইছিল অ্যানসার। আমরা এই 6 2 এই 4 এগুলো ধরে নিছি। এখন দেখো এই ম্যাথের সাথে আগের ম্যাথের পার্থক্য কি। আগের ম্যাথে সম্পৃক্ত দ্রবণের পরিমাণটা দেওয়া ছিল আর এই ম্যাথে সম্পৃক্ত দ্রবণের তোমার কি পরিমাণটা তোমার দেওয়া নেই। এই ম্যাথে কি তোমার সম্পৃক্ত দ্রবণের পরিমাণটা কি তোমার দেওয়া নেই। এই ম্যাথে কি দেওয়া আছে বলতো 70 ml। কোশ্চেনে কি দিচ্ছে এখানে এই কোশ্চেনে তোমার দেওয়া আছে কি 70 ml কি তোমার পানিতে। তো 70 ml যদি পানি হয় তাহলে এটা কার মান বলতো, এটা পানি মানে কি বলতো দ্রাবক। এখানে কার মান দেওয়া আছে দ্রাবকের, এখানে কার মান দেওয়া আছে দ্রাবক। আগের কোশ্চেনে দেওয়া ছিল কি তোমার সম্পৃক্ত দ্রবণের মান, আর এই কোশ্চেনে দেওয়া ছিল কার তোমার এখানে কার মান দেওয়া আছে পানির মান। পানি মানে কি বলতো দ্রাবক, এখানে দ্রাবকের মান দেওয়া, এখানে কার মান দেওয়া দ্রাবকের মান। কিন্তু কোন এককে দেওয়া আয়তনে, কোন এককে দেওয়া আয়তন এককে। এখানে কোন এককে দেওয়া আয়তন এককে দেওয়া। একটু বোঝার ট্রাই করো। আগের ম্যাথের সাথে এই ম্যাথের একটু পার্থক্য আছে। আরেকটু কি পার্থক্য, আগের ম্যাথে এই দ্রাব্যতার মানটা শুধুমাত্র 150 ছিল আর এই ম্যাথে দ্রাব্যতার মানটা দেওয়া আছে কত 150 গ্রাম বাই কি তোমার 100 গ্রাম। তোমাকে আমি যখন দ্রাব্যতার সংজ্ঞা পড়ানো হয়েছে 3য় নম্বর চিত্র, তুমি যদি একটু ইমাজিন করো তখন বলছি যে তুমি ওই এককটাকে গ্রাম বাই 100 গ্রাম আকারেও লেখা যায় অথবা গ্রাম গ্রাম কাটা গেলে শুধু 150 লেখা যায়। আমি যদি তোমাকে ওই 3য় নম্বর চিত্রের কথা যদি বলি দেখবা যে ওইখানে
দ্রাব্যতার একক হিসেবে আমি কোনো একক লিখি নাই, গ্রাম গ্রাম কাটা গেছে, অথবা আমি লিখছি এত গ্রাম বাই 100 গ্রাম। অর্থাৎ দ্রাব্যতাকে এভাবেও রিপ্রেজেন্ট করে আর দ্রাব্যতাকে এভাবেও রিপ্রেজেন্ট করে তার এককটাকে। অর্থাৎ দ্রাব্যতা 150 বলতে যা বোঝায় আর দ্রাব্যতা 150 গ্রাম বাই 100 গ্রাম বলতে একই বোঝায়। আমরা বলছি দ্রাব্যতা 150 বলতে, তার মানে কি এটার একক নেই। তখন আমরা বলছিলাম এটার সংখ্যায় 100 গ্রামে 150 গ্রাম ডিজলভ আছে। 100 গ্রামে যে 150 গ্রাম ডিজলভ আছে এটাই এখানে খুব সুন্দরভাবে এটা রিপ্রেজেন্ট করছে। 100 গ্রামে 150 গ্রাম ডিজলভ আছে। আমি যদি বলি কোন লবণের দ্রাব্যতা 150, এটা দ্বারা কি বোঝানো হবে? 100 গ্রামে 150 গ্রাম ডিজলভ আছে। আমার কথাগুলো তোমার জন্য ক্লিয়ার হবে যদি তুমি দ্রাব্যতার এককের যদি ওই লেকচারটা তুমি যদি দেখে নাও। ওকে, তার মানে এটার মধ্যে কোনো পার্থক্য নাই, জাস্ট এই ফেজ আর এই ফেজ ডিফারেন্ট ফেজ, বাট এটার মিনিংস আর এটার মিনিংস কি তোমার একই। এখন দেখো এখানে তোমার কি 70 ml পানি দিচ্ছে। এখন আমার সূত্রটা কি বলতো? S ইকুয়াল টু কি বলতো? 100 ইনটু কি m ডিভাইডেড বাই w। এটা হচ্ছে আমার সূত্র। তুমি একটু দেখো এই m মানে হচ্ছে আমি ডিজলভ পদার্থের পরিমাণটা নির্ণয় করব। গত ক্লাসে লেকচার অনুযায়ী এই তাপমাত্রায় কয়টা ডিজলভ, মানে এটা হচ্ছে কি তোমার দ্রবীভূত দ্রব্যের ভর। আমি করে যাব একটা সমস্যা নেই, যেহেতু আমরা এটা এর আগে করেছি। এটা আমি বের করতে চাই। S এর মান আমি 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় S এর মান তোমার কত বলতো? S এর মান তোমার দেওয়া আছে কত? 150 নাকি পুরোটা না বা 150, মানে এটা আর এটা একই। এটা একটু অর্থটা ভালোভাবে বোঝার জন্য দিয়ে দেয়। S এর মান 150। W এর মান কি বলতো? দ্রাবকের ভর। বাট এখানে দ্রাবকের মানটা দেওয়া আছে কি আয়তনে, এখানে দেওয়া আছে দ্রাবকের আয়তন। এই দ্রাবকের আয়তনটাকে তোমাকে দ্রাবকের ভরে কনভার্ট করতে হবে। তাহলে আমরা দ্রাবকের মানটাকে দ্রাবকের ভরে কিভাবে কনভার্ট করব? কিভাবে কনভার্ট করা যায় এটা দেখো। আমরা জানি ঘনত্ব ইকুয়াল টু, বোঝার ট্রাই করব, আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব ইকুয়াল টু, আমরা এরকম বলছিলাম ভর বাই আয়তন। ভর বাই কি আয়তন। তাহলে আয়তন ইকুয়াল টু কত দেখো তো? আয়তন মানে কি বলতো? ভর বাই কি বলতো? আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব এটা হচ্ছে এটা। তুমি দেখো আয়তন, আমি যদি আপেক্ষিক গুরুত্বর ভ্যালু যদি 1 ধরি তাহলে আয়তন ইকুয়াল টু তোমার কি ভর হয়ে যায়। আয়তন ইকুয়াল টু কত হয়ে যায়? ভর। আয়তনের মান কত? 70 ml, এবং ভরটা হয়ে যেত হবে কত? 70 গ্রাম। তোমার এখানে কি আয়তন 70 ml, তখন ভরটাকে ধরতে হবে কত? 70 গ্রাম। যদি এখন তুমি বলতে পারো স্যার কোশ্চেনে আপেক্ষিক গুরুত্বে এখানে আমি কেন 1 ধরব? কোশ্চেনে তোমার যদি আপেক্ষিক গুরুত্বের যদি মান দেওয়া থাকে, পানির ক্ষেত্রে আপেক্ষিক গুরুত্ব 1ই কনসিডার করে। পানির ক্ষেত্রে আপেক্ষিক গুরুত্ব 1ই কনসিডার করে। কোশ্চেনে যদি আপেক্ষিক গুরুত্বের মান যদি দেওয়া থাকে তাহলে আয়তন ইকুয়াল টু ভর বাই এই যে তোমার কি এখানে আমি যদি আয়তন বা ভর ইকুয়াল টু যেটাই হোক না কেন আয়তন ইনটু আপেক্ষিক গুরুত্ব, আমি এটাকে আরেকটু ক্লিয়ার করে দিই, বা একই কথা ভর বাই কি তোমার আপেক্ষিক গুরুত্ব। এখন দেখো যদি কোশ্চেনে তোমার আপেক্ষিক গুরুত্বের মান যদি দেওয়া থাকে তাহলে তুমি আপেক্ষিক গুরুত্বের মান দিয়ে ক্যালকুলেশন করবে। আমি জিনিসটাকে যদি আরেকটু ক্লিয়ার করি, কারণ আমি বের করতে চাই কি ভর, তার মানে কি আপেক্ষিক গুরুত্ব ইনটু কি বলতো এই আয়তন। যদি কোশ্চেনে আপেক্ষিক গুরুত্বর ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে এই মান দিয়ে ক্যালকুলেশন করবে, যে মান দেওয়া থাকে। আর যদি না দেওয়া থাকে তাহলে তার ভ্যালুটাকে অলওয়েজ 1 কনসিডার করবে। আর পানির ক্ষেত্রে আপেক্ষিক গুরুত্বকে 1ই কনসিডার করবে। তার মানে কি তোমার পানির দ্রাবকের মানটা আয়তনে দেওয়া, আমাদের সূত্রে কি ডাব্লিউটাকে রিপ্রেজেন্ট করে কি দ্রাবকের ভর হিসেবে, তাই দ্রাবকের আয়তনটাকে কনভার্ট করতে হবে কি দ্রাবকের ভরে। পানির ক্ষেত্রে আপেক্ষিক গুরুত্বের ভ্যালু কত ধরা হবে? 1 ধরা হবে। যদি কোশ্চেনে অন্য কোনো দ্রাবক থাকে তার যদি আপেক্ষিক গুরুত্ব থাকে তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে ভরটা বের করতে হবে। আর যদি আপেক্ষিক গুরুত্বের মান যদি দেওয়া না থাকে তাহলে তার আপেক্ষিক গুরুত্বের মানটাকে 1 কনসিডার করে ভর আর আয়তনকে সমান কনসিডার করতে হবে।
তাহলে তুমি কি এখানে কি আয়তন, দ্রাবকের আয়তন কত দেওয়া আছে 70 ml, তাহলে দ্রাবকের ভর কত 70, তাহলে এখান থেকে আমি ডাব্লু এর মানটা কি আমি পেয়ে যাই 70, এখান থেকে আমি ডাব্লু এর মানটা কি 70। বাট আগের ম্যাথে আমাদের সম্পৃক্ত দ্রবণ ছিল, আর সম্পৃক্ত দ্রবণ থেকে আমি দ্রাবকের ভরটা বের করছি। কিভাবে বের করছি? দ্রবণের ভর থেকে দ্রব্যের ভরটা আমরা মাইনাস করে নিয়েছি। বাট এই ক্ষেত্রে দরকার হবে না, কারণ এই ক্ষেত্রে যে মানটা আছে সেটা কার মান? দ্রাবকের মান। বাট চেঞ্জ কোনটা? এখানে মানটা আয়তনে, আয়তনের মানটা আমাকে কিসে নিতে হবে? ভরে, কারণ এখানে ডাব্লু দ্বারা ইন্ডিকেট করে দ্রাবকের ভর। ক্লিয়ার না? এই এভাবে আমরা কি এখানকার দ্রাবকের মান, এখানকার দ্রাবকের মান এক, আমরা এই আগে এই কথাগুলো আগে বলছিলাম। হ্যাঁ, এখন দেখো এই পর্যন্ত যে কথাগুলো বলছি ততটুকু তুমি বুঝতে পারছো কিনা একটু কমেন্টসে জানাও। এটার মাধ্যমে আমি এম বের করতে পারবো, এস 150, ডাব্লিউ 70, এখান থেকে এম বের হয়ে যাবে। ক্লিয়ার? ম্যাথটা আমি করে দেব। জাস্ট এই পর্যন্ত ইনফরমেশন বুঝতে পারছো কিনা একটু কমেন্টসে আমাকে একটু জানাও। সামিয়া, তুমি একটু বোঝার ট্রাই করো। এই তাপমাত্রা তুমি যদি আগের ম্যাথ করে থাকো, হ্যাঁ, তাহলে তোমার বোঝার কথা। এই তাপমাত্রায় একটা সম্পৃক্ত দ্রবণকে আমি শীতল করে এই তাপমাত্রায় নিচ্ছি। এখন এটাকে আমি শীতল করে এই তাপমাত্রা নিলে এখানে কিছু পদার্থ অদক্ষিপ্ত হবে, এটা তুমি জানো। কারণ তাপমাত্রা যদি বেশি হয় তাহলে ডিজেল পদার্থের পরিমাণ কি হবে? বেশি থাকবে। তাপমাত্রা আমি যদি কমাইয়া ফেলি তাহলে এই দ্রবণটাকে ডিজলভ করার ক্যাপাবিলিটি তোমার কি হবে? কমে যাবে। ও যদি ডিজলভ এই তাপমাত্রায়, তাপমাত্রা বেশি, ও ডিজলভ যদি 6টা করে তখন এই ডিজলভ কি তার চেয়ে কম করবে। আমি ধরে নিলাম ডিজলভ করে কয়টা? 2। বাট এই পাত্রে দ্রব্যের পরিমাণ 6টা যদি থাকে, তোমার একটা পাত্রে তুমি মনে করো একটা গ্লাসে তুমি পানি নিলা, এটা গরম ছিল, এটাকে তুমি পানি নিয়ে এর মধ্যে চিনি অ্যাড করে একটা শরবত বানালে, এটা খুব গরম, এটাকে শীতল কর, তাহলে ওখানে কি চিনি 1 চামচের জায়গায় কি 6 চামচ বা কম আসবে? একই পরিমাণ চিনি থাকবে। এখানে যদি 6টা থাকে এখানেও 6টা, বাট এখানকার 6টা ডিজলভ, এখানকার 6টার মধ্যে কিছুটা ডিজলভ থাকবে, বাকিটা ডিজলভ থাকবে। ডিজলভ আছে কয়টা? 2টা। আমি প্রথমে এই তাপমাত্রায় ডিজলভ পদার্থের পরিমাণ বের করব, তারপর এই তাপমাত্রায় ডিজলভ পদার্থের পরিমাণ বের করব। এই পাত্রে দ্রব্যের পরিমাণ, এই পাত্রে দ্রব্যের পরিমাণ 1, এই পাত্রে দ্রাবকের পরিমাণ, এই পাত্রে দ্রাবকের পরিমাণ 1। বাট এটা ডিজলভ আছে কয়টা? 6টা। এখানে ডিজলভ ধরে নিলাম 2টা আছে, আর বাকি আছে কয়টা? 4টা অদক্ষিপ্ত। বাট আমি আগের ম্যাথের সাথে কম্পেয়ার করছি। আগের ম্যাথে সম্পৃক্ত দ্রবণের পরিমাণটা দেওয়া ছিল, আর এই কোশ্চেনে 70 ml পানি দেওয়া। পানি দ্বারা তোমার কি ইন্ডিকেট করে? দ্রাবক। মানে এখানে ml দ্বারা কি ইন্ডিকেট করে? আয়তনের একক। তার মানে এখানে দ্রাবকের আয়তন। বাট আমি যখন সূত্র অ্যাপ্লাই করব তখন সূত্রে কিন্তু W এর মানটা হচ্ছে দ্রাবকের ভরকে ইন্ডিকেট করে। তাহলে আয়তনটাকে আমি কি এই দ্রাবকের মান যে আয়তন এককে যেটা দেওয়া, সেই দ্রাবকের আয়তনটাকে আমাকে দ্রাবকের ভরে কনভার্ট করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল টু কি? ভর বাই আয়তন। ভর ইকুয়াল টু কি? আপেক্ষিক গুরুত্ব ইনটু আয়তন। পানির ক্ষেত্রে আপেক্ষিক গুরুত্বের ভ্যালু কত? 1। তাহলে পানির ক্ষেত্রে আপেক্ষিক গুরুত্বের ভ্যালু যদি আমি 1 ধরি, আর আয়তনের মান কত বলতো? 70। আয়তনের মান কত বলতো? 70। তাহলে এই আপেক্ষিক গুরুত্ব পানির ক্ষেত্রে এর মান হচ্ছে এত গ্রাম পার কি ml, আর আয়তনের মান কত বলতো? 70। তাহলে এই ml আর এই ml কাটা যায়, তাহলে এটা হয় কি? 70 গ্রাম। এটা হচ্ছে কার ভর? এই তোমার দ্রাবকের।
এটা কারেক্ট। এটা হচ্ছে, আমি এখানে একটু বাড়তি কথা বলছি, সেটা হচ্ছে কি, যদি কোশ্চেনে তোমার যদি এই আপেক্ষিক গুরুত্বর মান যদি দেওয়া থাকে, তাহলে এটা ওই মানটা নিয়ে তুমি কাজ করবে। পানি থাকলে দেওয়া থাকবে না, পানির ক্ষেত্রে 1 ধরেই কনসিডার করে নিতে হবে। আর যদি তোমার পানি ব্যতীত যদি অন্য কোনো সলভেন্ট যদি থাকে, তাহলে ওখানে যে আপেক্ষিক গুরুত্ব থাকবে, এখানে 1 এর জায়গায় সেই আপেক্ষিক গুরুত্ব বসায়া এটার সাথে এটা গুণ করে তারপর এটাকে ক্যালকুলেশন করবে। এই কথা বলছি। এখানে একটা বাড়তি কথা বলছে, আগের ম্যাথে দ্রাব্যতা এরকম সরাসরি এই 100 দ্রাব্যতা 150 কে যেভাবে রিপ্রেজেন্ট করা যায়, দ্রাব্যতা 150 গ্রাম বাই 100 গ্রামকে একইভাবে রিপ্রেজেন্ট। এটা দ্বারা বুঝে দ্রাব্যতা 150 মানে কি, 100 গ্রামে 150 গ্রাম ডিজলভ আছে। এটা যদি আমাদের দ্রাব্যতার সংজ্ঞায় যায় তৃতীয় চিত্র অনুযায়ী, তাহলে 100 গ্রামে যদি 150 গ্রাম কি আছে বলতো, ডিজলভ আছে। তাহলে তোমার কি ওই কথাটা কি, 100 গ্রামে 150 গ্রাম ডিজলভ, সেই কথাটা কি এভাবে রিপ্রেজেন্ট করছে, 100 গ্রামে 150 গ্রাম কি ডিজলভ আছে। এটা লিখছে 150 গ্রাম বাই 100 গ্রাম। এটা দ্বারা কোনো ক্যালকুলেশন আসবে না, আসলে তার দ্রব্যতা কত, 150। এটার মিনিং ওই সংজ্ঞা অনুসারে এই নিচে লেখছে কি 100 গ্রামে এত গ্রাম ডিজলভ। এই কোন সময় এটাকে রিপ্রেজেন্ট 100 গ্রাম লেখে, কোন সময় এটা কি লেখে, এটাই হচ্ছে। এখন আমি করব কি, এই তাপমাত্রায় আমি কি ডিজলভ পদার্থের পরিমাণ নির্ণয় করব, এই তাপমাত্রায় ডিজলভ পদার্থের পরিমাণ নির্ণয় করব, তারপর দুই মানের পার্থক্য। ওকে, এটা হচ্ছে আমাদের হিন্টস আকারে। আমরা এখন ম্যাথ করব কিভাবে, এটা একটু দেখো। এটা ম্যাথটা আমরা কিভাবে করব দেখো, আশা করি তুমি এটা স্ক্রিনশট নিয়ে রাখবা। হ্যাঁ, এটা দেখো, আমরা এখান থেকে আমরা ম্যাথ স্টার্ট করব। তাহলে এটা 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা একটু দেখো, আমরা জানি S = 100 * কি m / r। এখানে কি m মানে কি, দুর্বৃত্ত দৈর্ঘ্য, দৈর্ঘ্য এটা। এখানে দ্রাবকের আয়তন দেওয়া আছে, তাহলে দ্রাবকের ভর, এটা সরাসরি লিখতে পারবা, দ্রাবকের ভর W = এটা 70 গ্রাম। কিভাবে এই 70 গ্রামটা আসছে, এটা সাইড নোটে লিখে রাখবা। কথা কি বুঝছো কিনা? বা আমি কি এখানে ক্যালকুলেশনটাই দেখাই দিই, না এটা আবার বুঝতে পারবা না। এটা আপেক্ষিক গুরুত্ব ইনটু কি তোমার আয়তন, এই ক্যালকুলেশনটাই তোমাকে দেখাই দিচ্ছি। আপেক্ষিক গুরুত্বকে ধরতে হবে 1 গ্রাম পার ml, এই ইউনিটে সাধারণত নিতে হয়। আর এটা কত, 70 ml, এটা কাটা, এটা হচ্ছে কি 70 গ্রাম, ml কাটা, ওকে ডাবল। তাহলে এখানে s এর মান তোমার কত দেওয়া আছে, 150 গ্রাম বাই কত, 100 গ্রাম। তাহলে এখানে s এর মানটা তুমি একটু বসাও, 150, এটা কত 100 ইনটু কত m, m এর মানটা আমরা বের করতে চাই, মানে কতটুকু ডিসলভ আছে। আর এখানে w এর মানটা কত, 70। এখান থেকে m এর মানটা আমাকে একটু বলো যে এখানে m এর মানটা কত আসে। এখানে দেখো m এর মানটা কত আসে একটু বলো, 150 * 70 ডিভাইডেড বাই কত, 100, 105। এটা m এর মানটা 105। আগের ম্যাথে আমরা দ্রাবকের ভর বের করছি, এখন আমার দ্রাবকের ভর বের করার দরকার হবে না, কারণ দ্রাবকের ভরটা অলরেডি আমরা বের করে ফেলছি। ক্লিয়ার? এখানে দেখো দ্রাবকের ভরটা অলরেডি আমরা বের করে ফেলছি। এটা হচ্ছে প্রথম ফেজ 85। এখন আমরা 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য করব। দেখো আমি উপরের অংশটা একটু ডিলিট করে দেব, হ্যাঁ তুমি এটা উঠাই নাও আগে। এটা এই অংশটা এটা নিচে লিখবা। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটার ক্ষেত্রে এটা বললাম s, এটা 100 ইনটু এটাকে বললাম m প্রাইম, বা এটাও s প্রাইম ইকুয়াল টু w। দেখো s প্রাইমের একটা মান আছে, s প্রাইমে দেখো তোমার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় s প্রাইমের মানটা দেওয়া আছে কত, 85। আর এটার মান কি, m প্রাইমের মান আমি বের করতে চাই, আর w এর মানটা আমি 70 গ্রাম বের করছি, এই হচ্ছে 70 গ্রাম। তাহলে m প্রাইমের মানটা কত আসে একটু বলো তো, 85 ইনটু কত, 70
ডিভাইডেড বাই কত 100, দেখো এই পরিমাণ আছে 59 পয়েন্ট কত 5 গ্রাম। তাহলে প্রথম পাত্রে ডিজলভ আছে কত 105 গ্রাম। 105 গ্রামের মধ্যে দ্বিতীয় পাত্রে যখন আমি ঠান্ডা করছি ওই একই পাত্র মানে ঠান্ডা করা হয়েছে, এখানে ডিজলভ আছে কত 105, পরের এসে 105 এর মধ্যে ডিজলভ আছে কত 59.5। তাহলে কি হবে বাকিটুকু কি আছে পাত্রে তলানি আকারে আছে। তাহলে এখানে কি ক্লাসিত বলছে নাকি অদক্ষিপ্ত? তাই অদক্ষিপ্ত লবণের পরিমাণটা হবে, এটা লবণের পরিমাণটা হবে 105 থেকে 59.5 গ্রামটা আমরা কি করব মাইনাস করে দেব। এটা 105 থেকে এটা আমরা কি করব মাইনাস করে দেব, তখন এটার ভ্যালুটা চলে আসবে 45.5 গ্রাম। 45.5, এটাই হবে কি তোমার অ্যানসার। এটাই হচ্ছে অ্যানসার। দেখো কার কোনো ডাউট থাকলে বলো। এই টাইপের ম্যাথ আমি প্রত্যেকটা টাইপের ম্যাথ তোমাকে নক করে যাচ্ছি, যেটা তোমার পরবর্তীতে বা এডমিশনে আর কোনো দরকার হবে না আপাতত। হ্যাঁ, যে পরবর্তী কিউডিক কোশ্চেন প্র্যাকটিস বা অন্য ক্ষেত্রে আর দরকার নাই, প্রত্যেকটা ম্যাথই একটা একটা করে করাই যাচ্ছে। দেখো কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারো। ওকে, এখন দেখো পরের ম্যাথের ক্ষেত্রে একটু দেখো। পরের ম্যাথটা করার ক্ষেত্রে এটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। তুমি দেখো পরের ম্যাথটা করার ক্ষেত্রে আমাদের একটু নোট করতে হবে, যেটা হচ্ছে 8 নম্বর ম্যাথ। আটের ম্যাথের ক্ষেত্রে আমাদের একটা নোট করতে হবে। এটা এটা হচ্ছে নোটে থাকবে। আমি যদি লিখি কোন লবণের, আমি যদি তোমার এখানে লিখি কোন লবণের দ্রাব্যতা, এটা আমি যদি লিখি মনে করো 5 গ্রাম পার লিটার, তুমি আমাকে বলো, আমরা কিন্তু দ্রাব্যতার বিভিন্ন একক লিখছি, কোনটাকে মোল পার লিটার লিখছি, কোনটাকে গ্রাম পার লিটার লিখছি, কোনটাকে গ্রাম বাই 100 গ্রাম লিখছি, বা একক না এইভাবে লিখছি। এটা দ্বারা আমি কি বলছিলাম সংজ্ঞায় আমি বলছি এটা কিন্তু আমাদের দ্রাব্যতার চিত্র 2 অনুসারে। চিত্র কয় অনুসারে 2 অনুসারে। চিত্র 2 তে তুমি যাবে 1 লিটার দ্রবণে যত গ্রাম দ্রব্য তোমার কি থাকে, আমি এটাকে একটু লিখে দিলাম, এটা হচ্ছে কি লিটার। এটা এই লিটার দ্বারা আসলে কাকে ইন্ডিকেট করছে, দ্রবণ। এখানে ইন্ডিকেট করে কি 1 লিটার দ্রবণে যত গ্রাম দ্রব্য এখানে কি থাকে বলতো, ডিজলভ থাকে, এটা বোঝানো হয়েছে। তার নিচেরটা হচ্ছে কি দ্রবণের কি তোমার আয়তন। এর আগেরটা কিন্তু ছিল অন্যরকম, দ্রাবক নিয়ে সংজ্ঞায়িত করছে আমরা চিত্র 3 অনুসারে। আমরা বলছি দ্রাব্যতাকে বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করা যায়। আমাদের যদি কোশ্চেনে 5 গ্রাম পার যদি লিটার যদি থাকে, তাহলে এটা আমরা চিত্র 2 অনুসারে সংজ্ঞায়িত। এটার মানে হচ্ছে লিটারের সহগ কত 1 লিটার দ্রবণ, দ্রাবক না,
1 লিটার দ্রবণে 5 গ্রাম দ্রব্য তোমার ডিজলভ হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি এই সূত্রটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? দ্রব্যতা S ইকুয়াল টু, আমি যদি গ্রাম পার লিটারে যদি যাই, তাহলে 5 গ্রাম মানে কি? দ্রবীত দ্রব্যের ভর। এটা কোন এককে? গ্রাম এককে। গ্রাম এককে দ্রবীত দ্রব্যের ভর। দ্রবীত দ্রব্যের ভর। আমরা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। লিটার, এটা দ্বারা কি? দ্রবণের আয়তন। কয় লিটার? 1 লিটার। এটাকে ইন্ডিকেট করবে প্রতি লিটারে দ্রবণের আয়তন। দ্রবণের আয়তন এটা দ্বারা ইন্ডিকেট করবে। তাহলে আমি যদি সূত্রটাকে মডিফাই করি, দ্রবীত দ্রব্যের ভরটাকে আমি রিপ্রেজেন্ট করি কি দ্বারা? m দ্বারা। আর দ্রবণের আয়তনকে আমরা রিপ্রেজেন্ট করি কি দ্বারা? v দ্বারা। তাহলে আমাদের সূত্রটা দাঁড়ায় কি? s m/v। আগে কিন্তু সূত্রটা ছিল কোনটা? আগের সূত্রটা কি ছিল? s 100 * m / w। ডাবল মানে দ্রাবকের ভর, বাট এখানে v মানে কি? দ্রবণের আয়তন। v মানে কি? তোমার দ্রবণের আয়তন, বাট কোন এককে? লিটারে। এটা কোন এককে হবে? লিটারে। আর এটাকে আমরা সংজ্ঞায়িত করছি কির মাধ্যমে বলতো? চিত্র 3 এর মাধ্যমে। এটা কিসের মাধ্যমে? আর এটা কোন এককে? চিত্র 2 এর মাধ্যমে। আমার কথা কি বুঝছো কিনা? ওকে, তুমি আমার কথাগুলো বুঝছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও, তাহলে আমরা পরের ম্যাথে আমরা একটু যেতে পারবো। ওকে, তুমি একটু দেখো, আমরা এখন 8 নম্বর ম্যাথটা করব। আমরা আসলে কোন সূত্রটা অ্যাপ্লাই করব এটা ডিপেন্ড করবে ওখানে দ্রাব্যতাটা কোন এককে আছে। দ্রাব্যতা যদি চিত্র 3 অনুসারে থাকে s 100 * m / w। আর যদি চিত্র 2 অনুসারে থাকে তাহলে s = m/v। ক্লিয়ার? তুমি একটু দেখো, আমরা এখানে আমাদের 8 নম্বর ম্যাথ অনুসারে এখানে তোমার কি আছে দেখো, এই তোমরা দেখতে পাও তো লেখাটা, নাকি আরো ফোন করতে হবে? হ্যাঁ, মোবাইলের স্ক্রিনটা বড় করে নেব তাহলে দেখতে পাবা। হ্যাঁ, দেখো, পানিতে একটি লবণের দ্রাব্যতা 25 ডিগ্রি সেলসিয়াস এবং 45 ডিগ্রি সেলসিয়াস সম্পর্কে উচ্চ তাপমাত্রা নিম্নতর। আমি যদি এটাকে একটু ডিজাইন করি, এটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে? 45 ডিগ্রি। এটা 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটাকে আমরা শীতল করে এটাকে আমরা কত ডিগ্রিতে নেব? 25 এ। এটাকে শীতল করে পরীক্ষার সময় কি চিত্র আঁকবা? না, ম্যাথ করতে করতে তোমার কাছে ক্লিয়ার মনে হবে। এটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি এটা নিও। এটাকে 25 ডিগ্রি সেলসিয়াস 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার দ্রাব্যতার মানটা দেওয়া আছে কত? 25 এ দেওয়া আছে 280 এত গ্রাম পার লিটার। এখানে বলছে আর এই তাপমাত্রায় তোমার দ্রাব্যতার মানটা দেওয়া আছে কততে? তোমার 370 গ্রাম পার লিটার এখানে দেওয়া আছে। কয় গ্রাম সম্পৃক্ত দ্রবণ? 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত, এটা কি তোমার দ্রবণ। ক্লিয়ার না? তার মানে আগের মতই ম্যাথ, এই তাপমাত্রায় যে পরিমাণ ডিজলভ থাকবে, মনে করো 6টা ডিজলভ আছে, বাট এই তাপমাত্রায় তার ডিজলভ করার ক্যাপাবিলিটি কি হবে বলতো? কম হবে। হয়তো বা 2টা করলো, বাকি 4টা কি থাকবে? বাকি 4টা এখানে কি থাকবে? অদক্ষিপ্ত থাকবে।
তাহলে তোমাকে কি করতে হবে, এই তাপমাত্রায় ডিজল পদার্থের পরিমাণ বের করতে হবে, তারপর এই তাপমাত্রায় ডিজল পদার্থের পরিমাণ বের করতে হবে। বাট এখানে তোমার দ্রাব্যতা দেওয়া আছে গ্রাম পার লিটার, তাহলে আমার সূত্রটা অ্যাপ্লাই করতে হবে কি, S ইকুয়াল টু কি m বাই কি বলতো ভি অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার? তুমি এটা দেখো, দ্রাব্যতা এখানে S এর মান আমি জানি 370, এই দেখো 370, m এর মান বের করতে চাই, ভি মানে সম্পৃক্ত দ্রবণের আয়তন পার লিটারে, কিন্তু বাট এখানে দেওয়া আছে সম্পৃক্ত দ্রবণের ভর। তাহলে এখানে কি দেওয়া আছে একটু দেখো, এখানে আমি কি লিখতে পারি, এখানে আমি জিনিসটাকে একটু এই পাশে লিখি। আমরা জানি, আচ্ছা এখান থেকে উত্তরটা লিখি না কনফিউজ হয়ে যাবে। 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি দ্রাব্যতা লিখতে পারি S ইকুয়াল টু, এখানে কি লিখতে পারি m বাই কি তোমার v। এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে সম্পৃক্ত দ্রবণের ভর, সম্পৃক্ত দ্রবণের ভর ইকুয়াল টু কত দেওয়া আছে তোমার 250 গ্রাম। বুঝা ট্রাই করো। আমার দরকার কি সম্পৃক্ত দ্রবণের আয়তন পার লিটারে, গ্রাম যদি থাকে তাহলে মিলিলিটারে কনভার্ট করব। তাহলে আমরা সূত্রটা কি জানি, আমি যদি এটা হিন্টস আকারে যদি আমি সূত্রটা যদি লিখি, সূত্রটা আমরা জানি কি আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল টু কি তোমার ভর বাই আয়তন। তাহলে আয়তন ইকুয়াল টু কি আপেক্ষিক গুরুত্ব, কি আয়তন ইকুয়াল টু কি হবে বলতো ভর বাই কি আপেক্ষিক গুরুত্ব। তাহলে আমি যদি এখানে যদি লিখি সম্পৃক্ত দ্রবণের আয়তন, সম্পৃক্ত দ্রবণের আয়তন, তাহলে এখানে কি হবে ভর বাই কি বলতো আপেক্ষিক গুরুত্ব। এটা কি হবে আপেক্ষিক গুরুত্ব, এটা ভর। এখানে দেখো ভরের মান তোমার কত দেওয়া আছে 250, এই হচ্ছে 250। আপেক্ষিক গুরুত্বর মান কোশ্চেনে দেওয়া নাই, তাহলে এখানে ধরে নিতে হবে, এখানে আপেক্ষিক গুরুত্বর মানটা যেহেতু তোমার দেওয়া নাই, এখানে তোমাকে ধরে নিতে হবে এটার ভ্যালু কত 1, ভ্যালু কত 1। তাহলে এটাকে 1 কনসিডার করতে হবে, এটাকে কনসিডার করতে হবে কি তোমার 1। এটার একক হচ্ছে কি তোমার গ্রাম, এটার একক কি বলতো গ্রাম, আর এটার একক হয় কি বলতো গ্রাম পার মিলিলিটার। এই গ্রাম গ্রাম কাটা যায় তখন এটার একক চলে আসে কত তোমার 250 ml। এটার এককটা চলে আসে কত বলতো 250 ml, যদি এটা উপরে চলে যায় ml। তুমি এটা দেখো এই আয়তনটাকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে আমি আয়তনকে মিলিলিটারে রাখতে পারবো না, আমাকে রাখতে হবে লিটার। তাহলে 250 কে আমি কি 1000 দ্বারা যদি ভাগ করি তাহলে এটা লিটারে, কারণ আমাকে ভিটাকে সংজ্ঞায়িত করছে কি লিটার এককে। তাহলে এটাকে আমি যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে এটা 0.25 লিটার। তাহলে তুমি একটু দেখো আমি এই জিনিসটাকে আবার রিপিট করব। আমার ভি মানে সম্পৃক্ত দ্রবণের আয়তন পার লিটারে, এখানে দেওয়া আছে সম্পৃক্ত দ্রবণের কি ভর। আমি যদি ভর জানি তাহলে আমি কি তোমার আয়তন জানবো, কারণ সম্পৃক্ত দ্রবণের আয়তন ইকুয়াল টু কি ভর বাই কি হবে আপেক্ষিক গুরুত্ব, এই সংখ্যা অনুযায়ী। তাহলে আপেক্ষিক গুরুত্বের মান দেওয়া থাকলে ওই মান দিয়ে করব, না থাকলে 1 দিয়ে ক্যালকুলেশন করব। এখানে যদি গ্রাম থাকে এটার ইউনিটটা গ্রাম পার মিলিলিটার ধরে নেওয়া অলওয়েজ। যদি মনে করো ওরা যদি অন্য ইউনিট দেয় তাহলে ওই ইউনিট নিয়ে তোমাকে কাজ করতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এই গ্রাম গ্রাম কাটা মিলিলিটারকে ধাক্কা মারলে উপরে উঠে যায়, এটার ক্যালকুলেশন 250 ml। আমাকে দরকার কি লিটার, এটাকে 1000 দ্বারা ভাগ করলে 0.25 লিটার। তাহলে বি এর মান এখানে কি s ইকুয়াল টু কত, কত তোমার 370 গ্রাম পার লিটার। তাহলে এখানে কত 370, এটা m আমরা বের করতে চাই, আর v এর মানটা হচ্ছে 0.25। তাহলে এখান থেকে আমরা যদি m এর মান যদি বের করি তাহলে দেখো 370 ইনটু 0.25, 70 ইনটু 0.25, তাহলে এটার ক্যালকুলেশন হবে কত 92 পয়েন্ট কত তোমার এই তোমার 5 এত তোমার গ্রাম। দেখো এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা আমাকে একটু জানাও, এই পর্যন্ত কারো ডাউট আছে কিনা।
এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা একটু বলো। বলতে হবে কোনো ডাউট আছে কিনা, নাহলে আমি বুঝবো কিভাবে, বলো। কারো ডাউট আছে? ওকে, তুমি দেখো তাহলে এখানে একটু দেখো, তাহলে আমরা এই তাপমাত্রায় আমরা এম এর মান বের করব। তুমি একটু ব্যাপারটা ট্রাই করো, আমাদের একই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এই তাপমাত্রায় দৈর্ঘ্য, এই তাপমাত্রায় দৈর্ঘ্যের পরিমাণে দ্রাবক দ্রাবক এক, তাহলে এই তাপমাত্রায় দ্রবণের ভর, এই তাপমাত্রায় দ্রবণের ভর এক হবে, দ্রবণের আয়তন এক হবে। ক্লিয়ার? আমরা সবসময় বলছি দৈর্ঘ্য দৈর্ঘ্য এক, দ্রাবক দ্রাবক অলওয়েজ কি হবে, তোমার এক হবে। বাট এই ক্ষেত্রে সেন্সটা কি, এখানে যতটুকু ডিজলভ আছে, বাট এখানে কিছুটা ডিজলভ আছে, আর ম্যাক্সিমামটা কি আছে বলতো, অদ্রবণীয় অবস্থা। তার মানে এই সূত্রে এই পাত্রের জন্য আমরা দ্রবণের আয়তন যেটা কনসিডার করব, এই পাত্রের জন্য দ্রবণের আয়তন কি তোমার একই কনসিডার, মানে কত 0.25 কে তোমার কনসিডার করতে হবে। বুঝতে পারছো কিনা? তাহলে এটা মনে রাখবা না, 2.5। এখন আমরা এটা একটু ডিলিট করে দিতে হবে এই অংশটা, অথবা এই উপরের অংশটা আমরা একটু ডিলিট করে দিলাম, উপরের অংশটা আমরা একটু ডিলিট করে দিলাম। এখন দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণতা S প্রাইম ইকুয়াল টু M প্রাইম ডিভাইডেড বাই V। Vn S প্রাইম এর ভ্যালু কত, 280। M প্রাইম আমরা বের করতে চাই, V মানে কত, 0.25। ঠিক আছে? কেন চেঞ্জ হচ্ছে না 0.25? কারণ এটা দৈর্ঘ্যের ভর, এটা দৈর্ঘ্যের ভর এক, দ্রাবক দ্রাবক এক, তাহলে তাদের দৈর্ঘ্যের ভরটাও এক হবে, আয়তনও তোমার এক হবে। তাহলে m প্রাইম ইকুয়াল টু কত হবে, 280 ইনটু 0.25, 0.25 ইকুয়াল টু কত গ্রাম হবে, 70 গ্রাম। 280 ইনটু 0.25 ইকুয়াল টু 70 গ্রাম। তাহলে প্রথম পাত্রের ডিজল ছিল 92.5 গ্রাম, দ্বিতীয় যখন তাপমাত্রা শীতল করব ঠিক ওই পাত্রে, আমি এটা দুটো আলাদা পাত্র লিখছি, আসলে আলাদা না, একটা পাত্রেই ঘটে। তাহলে দ্বিতীয় মানে কন্ডিশনে তোমার কি ডিজলভ আছে কত, 70 গ্রাম। তাহলে তোমার কি ক্লাসিত পদার্থের পরিমাণ, এখানে কি ক্লাসিত বলছে, এখানে ক্লাসিত পদার্থের পরিমাণটা হবে, এটা ক্লাসিত পদার্থের পরিমাণটা হবে তোমার 92.5 মাইনাস এটা কত, 70 এত গ্রাম ইকুয়াল টু এটা 70 মাইনাস 92.5, এটা কত হবে, 22.5 গ্রাম। এটাই হবে কি তোমার answer। এই অংশটা তুমি কি করবা, জাস্ট নিচে রাখবা, এটা উঠাই না। ওকে, একটু দেখো পরের ম্যাথে যাই আমরা। এটা হচ্ছে আমাদের 9।
এটা আমরা একবারে চেঞ্জ করে দিই, তাহলে আর ঝামেলা নাই। 10। দেখো 9 আর 10 যে ম্যাথ দুটো আছে, এরপরে আমাদের দ্রাবকতা পরে আমরা নতুন টপিকে যাব। বাট 9 এবং 10 খুবই সহজ। হ্যাঁ, দ্রাবকতা যে কমপ্লেক্স যে ম্যাথগুলো আমরা প্রথমেই করে আসছি। ওকে, এটা দেখো, এটা হচ্ছে 9 নম্বর ম্যাথ। এটা খুবই সিম্পল, এটা এমসিকিউর জন্য। হ্যাঁ, এটা আমি আশা করি তুমি, হ্যাঁ, এখানে জাস্ট আমি সূত্রটা লিখে যাবো, এটা কোনো ক্যালকুলেশন বাই করব না। দেখো 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 25 গ্রাম দ্রব্য আছে, দ্রব্যটির দ্রাব্যতা, এখানে দ্রাব্যতা S ইকুয়াল টু কোশ্চেন মার্ক 25 গ্রাম দ্রব্য, m এর মান কত 25 গ্রাম, কারণ এই টাইপের ম্যাথ আমরা বহুত করাইছি। W এর মান কত দেখো তো, সম্পৃক্ত দ্রবণের মান দেওয়া আছে কত 150 গ্রাম, আর দ্রব্যের মান দেওয়া আছে কত 25, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে সেটা যেটা হবে সেটা কার মান W এর মান। তাহলে S ইকুয়াল টু কত 100 ইনটু m ডিভাইডেড বাই কি W, এখানে বসাই দেব। m এর মান তুমি জানো, W এর মান এখান থেকে ক্যালকুলেশন করে বসাই দেবা, আর S এর মান তুমি এখান থেকে বের করে নেবে, এটা হচ্ছে দেওয়া। হ্যাঁ, এখান থেকে তুমি করে নেবে। 10 নম্বর ম্যাথে যাও। 10 নম্বর ম্যাথের ক্ষেত্রে একটু দেখো, কোন দ্রব্যের দ্রাব্যতা আছে 60, এখানে দেখো দ্রাব্যতা তোমার দেওয়া আছে কত, এই তোমার 60। ওই তাপমাত্রায় 1 কেজি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে আমার ইউনিটগুলো অলওয়েজ গ্রামে রাখতে হবে। তাহলে এখানে তোমার কি সম্পৃক্ত দ্রবণের, এটা কি তোমার সম্পৃক্ত দ্রবণের ভর তোমার 1 কেজি মানে কিলোগ্রাম, এটা কি গ্রামে যদি আমি কনভার্ট করি তাহলে এটা কত হবে 1000 গ্রাম। এখান থেকে তোমাকে কি m এর মান বের করতে বলছে, কত গ্রাম দ্রব্য এবং দ্রাবক লাগবে, অর্থাৎ দ্রবীত দ্রব্যের ভর, এটা দ্রব্যের ভর m ইকুয়াল টু কোশ্চেন মার্ক, আর এটা কি তোমার দ্রাবকের ভর, এটা কি W ইকুয়াল টু কি কোশ্চেন মার্ক। তাহলে তুমি একটু দেখো, আমাদের ইউনিটটা গ্রামে রাখতে হবে, কারণ গ্রাম দ্বারা আমরা সংজ্ঞায়িত করব। ওকে, এখানে দেখো আমরা জানি কি তোমার S ইকুয়াল টু, আমরা কি জানি দেখো, S ইকুয়াল টু আমরা জানি কি 100 ইনটু m ডিভাইডেড বাই W। তুমি দেখো আমরা দ্রবীত দ্রব্যের ভরটাকে আমরা যদি m ধরি, বোঝার ট্রাই করো, আমরা যদি m ধরি দ্রবীত দ্রব্যের ভর, দ্রবণের ভর যদি 1000 ধরি, তাহলে দ্রবণের ভর থেকে দ্রবীত দ্রব্যের ভর যদি আমরা মাইনাস করি, তাহলে আমি কার মান পাবো 1000 থেকে যদি আমি m যদি মাইনাস করি, 1000 থেকে আমি কোনটা মাইনাস করব m, দেখা যায় তো, একটু দেখে নিই। ওকে, তুমি একটু দেখো, আমরা দ্রবণের ভর জানি 1000, দ্রবীত দ্রব্যের ভর জানি m, আমরা জানি দ্রবণের ভর থেকে দ্রব্যের ভর যদি মাইনাস করি আমরা কার মান পাবো w। তাহলে আমি এখানে কি w এর মানটা কি এখানে বসাতে পারি, w এর মান কত বলতো 1000 মাইনাস কি m, আর এখানে কি s এর মান কত বলতো 60। তুমি দেখো এখান থেকে ক্যালকুলেশন করে আমি m এর মানটা বের করতে পারি। m মানে কি দ্রবীত দ্রব্যের ভর, m এর মানটা বের করলে এটা একটা অ্যানসার চলে আসবে। আর আমাকে বলছে কি দ্রাবকের ভর আগের মতো, তাহলে w তাহলে কি হবে 1000 মাইনাস কি m, এখান থেকে m এর মানটা ক্যালকুলেশন করে বসাবা, তাহলে যে মানটা পাবা সেটা এখানে দ্রাবকের ভরটা এখানে ক্যালকুলেশন করবা, w ইকুয়াল টু কত হবে 1000 মাইনাস কি m, এখানে বসাই দিলে তোমার কি হবে দ্রাবকের ভর। তাই এখান থেকে আশা করি ক্যালকুলেশন করে তুমি m এর মান বসাবো, তাহলে দ্রবীত দ্রব্যের ভর বের হবে, আর এরপর ওই m এর মানটা এখানে বসাই দিলে দ্রাবকের ভর। আমরা এই টাইপের আমরা অনেক বের করছি, দ্রব্যের ভর বের করে দ্রাবকের ভরটা বের করছি, এই ধরনের ম্যাথ করছি, এখান থেকে ক্যালকুলেশন করে নেব। ওকে, দেখো এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা আমাকে একটু বলো।
ওকে, তুমি এটা দেখো, এটা হচ্ছে আমাদের দ্রাব্যতা রিলেটেড, হ্যাঁ কোশ্চেন শেষ। আমি বলি যারা নতুন জয়েন করছো রিসেন্ট, তারা এটা 2-3টা লেকচার আগে থেকে দেখবে, তাহলে তুমি নতুন লেকচার এখানে তোমার 32-33 নম্বর লেকচার চলতেছে, তার মানে না 33টা লেকচার বুঝলেই তুমি এটা বুঝবে না, 3টা লেকচার আগে 3-4টা লেকচার করলে এই লেকচারগুলো বুঝবে। হ্যাঁ ওকে, এটা একটু দেখো, এখানে আমরা পরবর্তী টপিকটা পড়ানোর জন্য, মানে যেটা আমরা পড়াবো সেটা হচ্ছে দ্রাব্যতার গুণফল, এটা পড়ানোর জন্য আমাদের এর আগে কিছু ইনফরমেশন জানতে হবে, তাহলে তোমার কাছে জিনিসটা ইজি মনে হবে। হ্যাঁ, এটাকে আমরা নোটে নিয়ে যাচ্ছি। আমরা মোলার ঘনমাত্রাকে 9-10 পড়ে আসছি, আমরা মোলার ঘনমাত্রাকে রিপ্রেজেন্ট করি অনেকগুলো প্যারামিটার দ্বারা। মোলার ঘনমাত্রা এটাকে রিপ্রেজেন্ট করা হয় সি দ্বারা, এটাকে রিপ্রেজেন্ট করে এস, তোমরা এস দ্বারা করে আসছো, এটাকে রিপ্রেজেন্ট করে এম, আর এটাকে রিপ্রেজেন্ট করে এরকম থাকবে। তুমি মোলার ঘনমাত্রাকে সি দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারো, ক্যাপিটাল এম দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারো, এস দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারো, থার্ড ব্র্যাকেট দ্বারা। এটা হচ্ছে তোমাদের জন্য নতুন, হ্যাঁ এটাকে রিপ্রেজেন্ট। এখন দেখো সেকেন্ড নম্বর কন্ডিশন হচ্ছে, মনে করো এটা একটা বিক্রিয়া AgCl, এখানে মনে করো Ag প্লাস আর Cl মাইনাস আর, AgCl কোন একটা ধরবো, এটাকে আমি পানির মধ্যে অ্যাড করছি, ওটা কিছুটা ভেঙে গিয়ে Ag প্লাস এবং Cl মাইনাস আর করছি, এটাকে আমরা উদাহরণ হিসেবে আমরা দেখাবো, সমস্যা নেই। এই বিক্রিয়াটা একটা উন্মুখী বিক্রিয়া, এই বিক্রিয়াটা একটা সার্টেন অবস্থায়, একটা নির্দিষ্ট অবস্থায় এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় থাকে। সাম্য অবস্থা মানে কি? এই বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ এবং বিপরীতমুখী বিক্রিয়ার গতিবেগ পরস্পর কি হবে তোমার সমান, তখন এই বিক্রিয়াটা কি হবে সাম্য অবস্থায় থাকবে। তার মানে হচ্ছে যদি কোন একটা বিক্রিয়া সাম্য অবস্থায় থাকে, তার জন্য একটা কনস্ট্যান্ট নির্ণয় করা হয়, সেই কনস্ট্যান্টটাকে আমরা বলি সাম্য ধ্রুবক, সেটাকে আমরা কি বলি সাম্য ধ্রুবক। যদি কোন একটা বিক্রিয়া যদি সাম্য অবস্থায় থাকে, বিক্রিয়াটা যদি উন্মুখী হয়, বিক্রিয়াটার সামনের দিকে বিক্রিয়ার গতিবেগ এবং পিছনের দিকে বিক্রিয়ার গতিবেগ যখন পরস্পর সমান হয়, তখন ওই বিক্রিয়ার জন্য একটা কনস্ট্যান্ট নির্ণয় করা হয়, ওই কনস্ট্যান্টটাকে আমরা কি বলি সাম্য ধ্রুবক। সাম্য ধ্রুবক এটা কিভাবে নির্ণয় করা হয়, এটা ফার্স্ট পেপারের 4 নম্বর চ্যাপ্টারে এটা নিয়ে আমরা ডিটেইলস কথা বলবো। হ্যাঁ, আমাদের এখানে একটু এটার অ্যাপ্লিকেশন আছে, এজন্য আমরা এটাকে একটু আলোচনা করে নিচ্ছি। তাহলে এই সাম্য ধ্রুবকটাকে আমরা রিপ্রেজেন্ট করি কে দ্বারা, এটা অনেক কিছু হতে পারে, এটাকে আমরা ধরলাম কি তোমার কি। এখন একটু দেখো, এটার সূত্রটা হচ্ছে, এই সাম্য ধ্রুবক নির্ণয়ের সূত্রটা হচ্ছে উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল। এখানে আরো কিছু লিখবো, এটা কি লিখবো আমাদের সিস্টেমই বলে দেবে, মোলার ঘনমাত্রার গুণফল, গুণফল এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ডিভাইডেড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা এটা হচ্ছে সূত্রটা কি, এটা কিভাবে আসছে এটা আমি বললাম, যেটা ফার্স্ট পেপারে 4 নম্বর চ্যাপ্টারে এটা নিয়ে আলোচনা করা হবে একদম ডিটেইলস কিভাবে আসে। এটা হচ্ছে, এটা যদি বিক্রিয়ক হয় তাহলে এটা উৎপাদ হিসেবে কাজ করবে, তাই উৎপাদের মোলার ঘনমাত্রা গুণফল,
তাহলে এটা দেখো আমরা কিন্তু এখানে একটু গ্যাপ রাখছি, এখানে একটু ফিল আপ করব, কিছু ইনফরমেশন হবে। তাহলে সাম্য ধ্রুবক কি কে? এই বিক্রিয়াটার জন্য আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা কি বলতে পারি? দেখো উৎপাদ হিসেবে আছে কি Ag প্লাস, এই তোমার Ag প্লাস। তাহলে কি তার মোলার ঘনমাত্রা, মোলার ঘনমাত্রাকে আমি কি থার্ড ব্র্যাকেট দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, সি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, এস আমরা এখানে থার্ড ব্র্যাকেট দ্বারা রিপ্রেজেন্ট করব। একটু নতুনত্ব একটু শিখব। এটা কি Ag প্লাস এর মোলার ঘনমাত্রা। এখানে উৎপাদ হিসেবে আছে কি Cl মাইনাস, তাহলে এটা কি HCl মাইনাস। তাহলে তার মোলার ঘনমাত্রা কি থার্ড ব্র্যাকেটে এই মোলার, থার্ড ব্র্যাকেট দিয়ে ওটা লিখতে হয়। তাহলে Cl মাইনাস, এখানে যদি থার্ড ব্র্যাকেটের ভিতরে x থাকতো তাহলে x এর মোলার ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেটের ভিতরে যদি y থাকতো y এর মোলার ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেটের ভিতরে যদি তুমি থাকতে তাহলে তোমার মোলার ঘনমাত্রা। ব্যাপারটা হচ্ছে এরকম। এখন কি এটার মোলার ঘনমাত্রা এটা, এটার মোলার ঘনমাত্রা এটা, তারের গুণফল, মানে এটা গুণ আকারে দিলেও হয় না দিলেও হয়, কোনো ব্যাপার না, কারণ এটা গুণ এমনি হয়ে যায়। এটা হচ্ছে ডিভাইডেড, এই ডিভাইডেড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। বিক্রিয়ক এখানে আছে কয়টা? একটা। কে আছে? AgCl, এই তোমার AgCl। তার মোলার ঘনমাত্রা কি? এখানে কি দিতে হবে? থার্ড ব্র্যাকেট। মোলার ঘনমাত্রার গুণফল, বাট এখানে আর কোনো বিক্রিয়ক নাই। ওই বিক্রিয়ক যদি থাকতো সেটাও এখানে আসতো, তাহলে এখানে আমি গুণ করে দিতাম। অর্থাৎ এই বিক্রিয়ার সাম্য ধ্রুবকটা যদি আমি এই সূত্র অনুসারে লিখি তাহলে এটা এভাবে, তাহলে এটা কি তোমার এভাবে। তুমি এই পর্যন্ত আসলে কোনো ডাউট আছে কিনা আমাকে একটু কমেন্টস একটু জানাও, এই পর্যন্ত ডাউট আছে কিনা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা আরো উদাহরণ দিব এটা বোঝানোর জন্য, এটা আমাকে একটু জানাও। রাজি আমি বলি এখানে আমি দুটো নেট ব্যবহার করি, হ্যাঁ, একটা হচ্ছে কম টাকার নেট, হ্যাঁ, কম টাকার মানে 1200 টাকার ওয়াইফাই লাইন চলে, ওটা হচ্ছে কম টাকা। আর এটা হচ্ছে বেশি টাকার নেট, এটা বেশি টাকার নেট দিয়ে চলতেছে, হ্যাঁ। সো এখানে লোডিং হওয়ার কোনো পসিবিলিটি নেই। দেখো তোমার নেটের স্পিড সমস্যা থাকতে পারে, হ্যাঁ। ওকে, এখন দেখো আমি এখানে আরেকটা উদাহরণের জন্য আমি এটাকে আমরা একটু ডিলিট করে দিতে চাচ্ছি, এটাকে আমরা একটু ডিলিট করে দিতে চাচ্ছি। এটা হচ্ছে ডিলিট অংশ। এটাকে আমরা মনে করো 2 এর এ উদাহরণে যাচ্ছি, রোমান সংখ্যা 1 দিলাম, এখানে আরেকটা আমি বিক্রিয়া আমি লিখতেছি, তাহলে তোমার কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। আর এই জিনিসটাকে আমরা ফিল আপ করে দেব, হ্যাঁ, খালি অংশটাকে। মনে করো এটা একটা বিক্রিয়া, এটা অ্যালুমিনিয়াম সালফেট, এই লবণগুলো হচ্ছে স্বল্প দ্রবণীয় লবণ, এটাকে আমি পানিতে অ্যাড করব। পানিতে তুমি যদি যাও তাহলে এখানে কি হবে? এইটা আর এটা ভেঙে যাবে, এটা হবে ধনাত্মক, এটা হবে ঋণাত্মক। অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3, তাহলে তার মাথার উপর চার্জ হবে কত? 3+। সালফেটের যোজনী কত? তোমার 2, তার মাথার উপর চার্জ হবে কত? 2-। এখানে কয়টা অ্যালুমিনিয়াম আছে? 2টা, তাহলে এটা হবে কত? 2A+। এখানে সালফেট আছে কয়টা? 3টা, তাহলে এখানে লিখব কি? 3S+। এখন এই বিক্রিয়ার আমি যদি সাম্য ধ্রুবক যদি অ্যাপ্লাই করতে চাই, দেখো এটা যদি সাম্য ধ্রুবককে যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে কি উৎপাদের মোলার ঘনমাত্রা, উৎপাদ আছে কি Al3+, এটা হচ্ছে কি এই তোমার Al3+, তাহলে মোলার ঘনমাত্রা কোনটা? এটা। এখন দেখো এটার এটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, এখানকার Al আছে 2টা, সহ কয়টা? 2টা। আবার মনে করো না যে 3টা, 3টা হচ্ছে চার্জ Al3+ আয়নটা, এখানে Al3+ আয়ন আছে কয়টা? 2টা। যতগুলো থাকবে ততগুলো এখানে কি আসবে বলতো? গুণ আকারে আসবে। এখানে কি আছে? সালফেট, এই তোমার সালফেট, কিন্তু এখানে সালফেট একটা নাই, 3টা, তাহলে 3টাই এখানে কি আকারে আসবে বলতো? গুণ আকারে আসবে। আমি এটাকে একটু এই পাশ থেকে লিখি,
তিনটাই এখানে কি আকারে আসবে বলতো? গুণ আকারে কি তোমার এখানে আসবে। এটা তিনটাই এখানে কি লিখতে হবে? গুণ আকারে তোমার কি এখানে লিখতে হবে তিনটাই। ক্লিয়ার না? তোমার যদি একটা থাকে একটা আসবে, দুটো যদি থাকে দুটোই গুণ আকারে আসবে, তিনটা থাকলে তিনটাই তুমি এখানে গুণ আকারে লিখতে হবে। এখানে কি আছে? অ্যালুমিনিয়াম সালফেট। এই তোমার অ্যালুমিনিয়াম, এই তোমার সালফেট। এটা কি মোলার। এখন দেখো আমি এটাকে একটু ডিলিট করতে চাই, অল্প একটু লাইন, এই লাইনটাকে, এই লাইনটাকে আমরা ফিল আপ করে দেব, সমস্যা নেই। এটা ছিল 1, এটা 2 এর, এটা রোমান 1, এটা AgCl, এটা কি Ag প্লাস আর এটা Cl প্লাস। এটাকে আমরা যদি ফিল আপ করি তাহলে ব্যাপারটা হচ্ছে K ইকুয়াল টু অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম কোনটা হয় বলতো? Al কি বলতো? 3 প্লাস। এটা হলে A ইনটু A মানে কি স্কয়ার, তার মানে এটা কি হবে? স্কয়ার। বোঝার ট্রাই করো। এটা হবে কি স্কয়ার, একটু লাইনটা একটু নিচে লিখি, এটা বা K ইকুয়াল টু, এটা K ইকুয়াল টু, এটা যদি গুণ করি তাহলে এটা কি হবে? Al 3 প্লাস, এটা কি হবে? A স্কয়ার। এটা কয়টা সালফেট আছে? তিনটা। তাই তিনটা যদি গুণ করি তাহলে এটার উপর কি হবে বলতো? কিউব চলে আসবে। মানে ইকুয়েশনটাকে আমরা যদি একটু মডিফাই করি, আর নিচে থাকবে কি বলতো? অ্যালুমিনিয়াম কি বলতো? এই সালফেট, নিচে এও, এটা গুণ করলে 2 আর এই তিনটাকে গুণ করলে কত হবে? তার মানে এরকম যদি এখানে 50টা থাকে, 50 বার গুণ দেওয়া তো আর কি তোমার সম্ভব। তুমি ব্যাপারটা হচ্ছে এটাকে আমরা শর্টকাটে যদি লিখি, এখানে যদি থাকে 3, দেখো সহগে 3, দেখো এটার কিন্তু এই মোলার ঘনমাত্রার পাওয়ারও তোমার 3 চলে আসছে। সহগে দেখো 2 আছে, এইখানে মোলার ঘনমাত্রার পাওয়ারও কত চলে আসছে? এটার সহগে কত আছে? 1, একটাই আছে, দেখো পাওয়ারে 1, আমরা লিখে নিই। এটার সহগ কত? 1, পাওয়ারে কত? 1। অর্থাৎ এটাকে ভাঙলে যে আয়নগুলো পাওয়া যাবে সেই আয়নগুলোর সহগ যেটা থাকবে সেটাই তোমার কোথায় চলে আসবে বলতো? পাওয়ারে চলে আসবে। এই কারণে আমরা এখানে লিখি কি? উপযুক্ত ঘাত বিশিষ্ট, উপযুক্ত ঘাত বিশিষ্ট, এটাকে আমরা লিখি কি? উপযুক্ত ঘাত তোমার বিশিষ্ট। এখানে আমরা কি লিখি? উপযুক্ত ঘাত বিশিষ্ট। ঘাত মানে কি? পাওয়ার, পাওয়ারের বাংলা কি? ঘাত। মানে এখানে উপযুক্ত পাওয়ার থাকে, সেটা ডিপেন্ড করবে কার উপর। এখানে যদি 2 থাকে সহ তাহলে 2 চলে আসবে পাওয়ারে, 3 থাকলে 3 আসবে, 1 থাকলে কত হবে? এখানে আমরা এটাকে বলি উপযুক্ত ঘাতবিশিষ্ট উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই উপযুক্ত ঘাতবিশিষ্ট বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাতকে আমরা কি বলি? সাপেক্ষ। বাট এটাকে আরো দীর্ঘায়িত সংজ্ঞায়িত, বাট আমরা এখানে অ্যাপ্লাই করার জন্য এতটুকু দরকার, জাস্ট আমি এটা জানাবো। কথা কি বুঝতে পারছো? দেখো এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা আমাকে একটু জানাও, কারো কোনো ডাউট আছে কিনা? ওকে, দেখো আমি আরেকটা উদাহরণ দেব, যেহেতু উপযুক্ত ঘাতবিশিষ্ট চলে আসছে, আরেকটা উদাহরণ দেব, তাহলে আমাদের সাম্যদের ব্যাপারটা হয়ে যাবে। এবং নেক্সট আমাদের লেকচারটা দ্রাবতার গুণফল থেকে স্টার্ট হবে। আশা করি তোমার কাছে বেসিক ক্লিয়ার হবে, যদি তুমি এই ইনফরমেশন গুলো মাথায় থাকে তাহলে। হ্যাঁ, তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। মনে করো এটা মনে করো আছে ax আর এটা আছে by, ক্লিয়ার না? বা এটা আছে মনে করো কোন একটা কম্পাউন্ড এইভাবে আছে,
আমরা জানি তো এটা যদি H2O হয়, বোঝার ট্রাই করো। এটাকে আমি ধরলাম কি বলতো x, এখানে আমি ধরলাম কি বলতো y, বোঝার ট্রাই। যখন তোমার হাইড্রোজেন আর অক্সিজেন গঠিত হয় একত্রে, তখন হাইড্রোজেনের যোজনীটাকে আমরা কোথায় দিই বলতো অক্সিজেন, আর অক্সিজেনের যোজনীটাকে আমরা কোথায় দিই বলতো হাইড্রোজেন। অক্সিজেনের যোজনীটাকে আমরা কোথায় দিই বলতো হাইড্রোজেন, এই অক্সিজেনের যোজনী। এই এক্সটা আসলে এই দুইটা আসলে কার যোজনী? অক্সিজেন। এই একটা আসলে কার যোজনী বলতো হাইড্রোজেন। আমি এখানে একটা কম্পাউন্ড লিখলাম, আমি এটাকে চিনি না, বাট এখানে x দ্বারা আসলে কার যোজনী ইন্ডিকেট করে? বি এর। আর এই y দ্বারা আসলে কার যোজনী ইন্ডিকেট করে? a। আমি যদি বলি এখানে x কি পরিমাণ আছে, এখানে a কি পরিমাণ আছে? x সংখ্যক। এখানে হাইড্রোজেন কি পরিমাণ আছে? দুইটা। অক্সিজেন আছে কয়টা? একটা। এটা দ্বারা পরিমাণ ইন্ডিকেট করে। এটা দ্বারা কি ইন্ডিকেট করে? যোজনী। পরিমাণ যেটা হবে এটা ঠিক আছে, কিন্তু যখন যোজনী ইন্ডিকেট করবে তখন এক্সচেঞ্জ, তখন এখানে কি হবে? এই দুই দ্বারা অক্সিজেনের যোজনী ইন্ডিকেট করে, এক দ্বারা কি হাইড্রোজেনের যোজনী ইন্ডিকেট করে। এক্স দ্বারা আমি যদি যোজনী ইন্ডিকেট করি, এটা যোজনী ইন্ডিকেট করে কার? বি এর। আর এটা যোজনী ইন্ডিকেট করে কার? ওয়াই। ওয়াই, এই ওয়াই যোজনীটা কার ইন্ডিকেট করে? এ। এক্স যোজনীটা কার ইন্ডিকেট করে? বি এর। আমি যদি পরিমাণ বলি, তাহলে এক্স পরিমাণটা দ্বারা ইন্ডিকেট করে কি? এ। ওয়াই পরিমাণ দ্বারা ইন্ডিকেট করে কি? যোজনী বললে উল্টো হবে। আর যদি পরিমাণ বলি, অ্যামাউন্ট বলি, তাহলে যা আছে তাই। তাহলে একটা যৌগের দুটো অংশ থাকে। প্রথম অংশটাকে আমরা ধনাত্মক ধরি সাধারণত, ব্যতিক্রম আছে। আর পরের অংশটাকে আমরা কি ধরি বলতো? ঋণাত্মক। তাহলে এটা এ, এটা এ, এটা হবে কি ধনাত্মক, কিন্তু এটা ধনাত্মক কতটুকু হবে? এর যোজনী যত তার চার সংখ্যা হবে তত। এর যোজনী কত? y, তাহলে এটা চার সংখ্যা কি হবে? y প্লাস। এটা কি তোমার প্লাস, এটা কি তোমার বি, এটা হবে ঋণাত্মক। কি পরিমাণ ঋণাত্মক হবে? তার যোজনীর সমান। এটার যোজনী কত? x, তাহলে এটা হবে কি x মাইনাস। এখন আমি যদি বলি পরিমাণ, a কি পরিমাণ আছে? x পরিমাণ, এই তোমার x। আমি যদি বলি b কি পরিমাণ আছে, সেটা হচ্ছে y। আশা করি বুঝতে পারছেন। দেখো সাম্য ধ্রুবক আমি যদি এটার জন্য লিখতে চাই, তাহলে আমার কি করতে হবে? এখানে আয়ন আছে কে কে, উৎপাদ আছে কি? a y প্লাস, এই তোমার a y প্লাস, a y প্লাস। কন্ডিশন কি? সহগ যেটা থাকবে সেটা কোথায় চলে যাবে? এখানে আমার কি উৎপাদ হিসেবে আছে কি? b, এই তোমার b x মাইনাস। কন্ডিশনটা কি? সহগ যেটা আছে সেটা কোথায় চলে যাবে? এখানে বিক্রম কয়টা? একটা, তাহলে এটা হবে কি ax আর এটা হবে কি by। আমি জিনিসটাকে আবার বলছি, এটা আর এটা দ্বারা ইন্ডিকেট যখন যোজনী হবে তখন এক্সচেঞ্জ হয়ে যাবে। x হবে x যোজনীটা হবে b এর, আর y হবে a এর। ক্লিয়ার? তার যোজনী যত জারণ সংখ্যা কত, a এর যোজনী কত? y, এই কারণে y প্লাস। b এর যোজনী কত? x, এই কারণে কি bx। এখানে a কি পরিমাণ আছে? x সংখ্যক, এই কারণে x। এখানে b কি পরিমাণ আছে? y সংখ্যক। কন্ডিশন কি? এই আয়ন আর এই আয়নের ঘনমাত্রার গুণফল। কন্ডিশনটা কি? সহগ যেটা আছে সেটা কোথায় যাবে? এটার মূল্যায়ন মধ্যে। দেখো বুঝতে পারছো কিনা এই কমেন্টসে জানাও।
তুমি দেখো তোমার এক্সামে আসবে এক্স ওয়াই দিয়ে, হ্যাঁ, তোমার কম্পাউন্ড দিয়ে বুঝিয়ে দিলে তো হবে না ভাই, বুঝছো? তুমি দেখো এরকম একটা কম্পাউন্ড আমরা নিই, এটা এই অ্যালুমিনিয়াম সালফেট ধরলাম, এটা দ্বারা ধরি কি আমরা এটাকে কি লিখি, অ্যালুমিনিয়াম 3 প্লাস আর সালফেট কি 2 মাইনাস। এখানে কয়টা আছে? দুইটা। এখানে কয়টা আছে? তিনটা। এখন তুমি দেখো এটা ধরলাম কি x আর এটাকে ধরলাম কি y। তুমি দেখো এই হচ্ছে x, এই হচ্ছে x, এই x, এই y হচ্ছে 3, এই দেখো y হচ্ছে 3, এই দেখো 3 টাকে আমি কি ধরছি, এই তোমার কি 3 মানে কি তোমার y, আর এখানে কি সালফেট এই 2 মাইনাস, এটা দ্বারা কি এই x মাইনাস, এই অ্যালুমিনিয়াম সালফেট, এটা x আর এটা কি y। এই দেখো আমরা তো এটা বুঝি, এটা বুঝলে এটা বুঝতে হবে, কারণ এক্সামে পরীক্ষায় আসবে এটা, তুমি তো আর এটা বুঝে তুমি কি করবে, একই জিনিস আমরা এভাবে করতে অভ্যস্ত, বাট এভাবে করতে অভ্যস্ত না, বাট এটা আমরা যেভাবে ইউজ টু হচ্ছে, বাট এটাও কে আমরা সেভাবে ইউজ টু করে নিতে হবে। হ্যাঁ, এক্সামে আসবে এভাবে, তোমাকে এভাবেই তোমার কি করতে হবে, তোমার ক্যালকুলেশন করতে হবে। স্যার ঝামেলা কোনো কথা না, সায়েন্সের স্টুডেন্টের জন্য ঝামেলা কোনো কথা না, এটা হবে আর্টস কমার্স এই ধরনের বাচ্চাদের জন্য হবে। হ্যাঁ, এখন সায়েন্সের বাচ্চাদের জন্য ঝামেলা কোনো কথা নেই, প্রয়োজনে ধীরে ধীরে বুঝবা, কিন্তু ঝামেলা নেই। জান্নাত জয়তুন না কি জয়তুন জানি, কথা কি বুঝছো কিনা? তাহলে ঠিক আছে, আজকে এ পর্যন্ত। অবশ্যই অবশ্যই তোমাকে যতটুকু পড়ানো হয়েছে ততটুকু এই লেকচারটুকুই আমি দ্বিরাব্যতার গুণফলের জন্য অ্যাপ্লাই করা হবে, লেকচারটা আরো ইজি হবে তোমার কাছে বুঝতে। দ্বিরাব্যতার যে ম্যাথ গুলো করাইছি, কোয়ান্টাম সংখ্যা যেগুলো করাইছি, এর আগে তোমার কি যে টপিক গুলো তোমার করাইছি, বর্ণালী নিয়ে যে ম্যাথ, এগুলো বাসায় বারবার করতে হবে। কলেজ ওপেন হয়ে গেলে দেখবা যে ধরে কি করতে পারো না, বলবা যে স্যার সিলেবাস শেষ হচ্ছে না, সিলেবাস শেষ হয় না, তুমি সারা বছর পড়ে যাবা, তারপর সিলেবাস কমপ্লিট করে ডিটেইলসে পড়লে সিলেবাস কমপ্লিট করা খুব ডিফিকাল্ট। আমি এখানে দ্রাব্যতার 6 7 8 9টা ম্যাথের চেয়ে আমি দুইটা ম্যাথও করাইতে পারতাম, বাট তোমার ভালোর জন্য করাইছি, যাতে তুমি জিনিসটা প্রত্যেকটা পয়েন্ট যেন বুঝতে পারো। এখানে তোমার বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার অনুশীলন করতে হবে, বারবার তোমার কি করতে হবে, ভিডিওগুলো দেখতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে না। বাই বাই। আর যারা মনে করো হচ্ছে তারা 2-3টা লেকচার দেখে নাও, যারা রিসেন্ট জয়েন করছো।